আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো আমাদের এসএসসির জীববিজ্ঞানের অধ্যায় 4 জীবনী শক্তির যে চ্যাপ্টারটা, এইটা সবগুলা টপিক এবং এই যে টপিকগুলো বোর্ডে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রশ্ন আসেই, সেই টপিকগুলোর সব বেসিক থেকে শুরু করে সিকিউ সলভ আমরা কিন্তু আজকের একটা ভিডিওতে কভার করে ফেলবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে এসএসসি পরীক্ষায় অধ্যায় 4 জীবনী শক্তির ইম্পর্টেন্সটা কেমন, এটাও কিন্তু তোমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি গত 6 বছরের প্রশ্নটি অ্যানালাইসিস করো, তুমি যে বিষয়টা খেয়াল করবা যে অধ্যায় 4 থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসতেছে, এবং বিশেষভাবে যদি আমরা 2021 সালের একটু প্রশ্নের প্যাটার্নটা দেখি, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রায় বোর্ডেই 2টা করে প্রশ্ন আসছে। মানে একটা পরীক্ষায় একটা চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন পাওয়া মানে কিন্তু হিউজ। সো ইন টোটাল যদি তুমি হিসাবটা করে ফেলো, গত 6 বছরে অধ্যায় 4 থেকে প্রশ্ন আসছে অ্যারাউন্ড 48 বার। আমি আবারও রিপিট করি, 48 বার, মানে এটা হিউজ নাম্বার। তুমি অন্যান্য চ্যাপ্টারগুলো একটু অ্যানালাইসিস করে দেখবা, সেটা অ্যারাউন্ড 25 বা 30-এ থাকে, সেই জায়গায় অধ্যায় 4 থেকে অ্যারাউন্ড 48, অনেক হিউজ। সো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সের জন্য সবচেয়ে বেশি আজকের টোটাল ভিডিওটা তুমি যদি দেখে ফেলো, তুমি চ্যাপ্টারের কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসে, কিভাবে কোন টপিক তোমার পড়া উচিত, সব কিন্তু তুমি একটা ভিডিও থেকে ধারণা পেয়ে যাবা। সো চলো আমরা দেরি না করি, আমরা একটু চলে যাই যে এই চ্যাপ্টারে আসলে কি কি টপিক আছে এবং কি কি টপিক আমাদেরকে কিভাবে পড়তে হবে, ইম্পর্টেন্সটা আসলে কেমন। তুমি যদি এই চ্যাপ্টারের টপিক লিস্টটা দেখো, অ্যারাউন্ড আমরা এই চ্যাপ্টার থেকে 12 বা 13টা টপিক পাই, যেটার মধ্যে মোরলেস 6 থেকে 7টা টপিকই ঘুরে ফিরে বারবার আসে। তো আমরা সেই 6-7টা টপিকে ফোকাস করব এবং সেই টপিকগুলো থেকে কেমন সিকিউ প্রশ্ন তোমাদের আসে, সেই সিকিউ প্রশ্নগুলো নিয়েও ধারণা দিব, উত্তরটা কিভাবে লিখলে তুমি সবচেয়ে ভালো নাম্বার ক্যারি করতে পারবা, সেটা নিয়েও আশা করি এখান থেকে ধারণা পেয়ে যাবা। তো চলো আমরা একটু টপিক লিস্টটা দেখে ফেলি। প্রথমেই হচ্ছে এখান থেকে আমাদের এটিপি সম্পর্কিত যে ধারণাটা, এটা আসলে আমাদের শুধুমাত্র যে প্রশ্ন আকারে আসলে ইম্পর্টেন্ট তাই না, প্রশ্ন ছাড়াও তোমার অন্যান্য যে কোনো জায়গায় তোমার মানে রিলেটেড যে প্রশ্নগুলো আছে, শক্তির সঙ্গে রিলেটেড প্রশ্ন, শ্বসনের সঙ্গে রিলেটেড প্রশ্ন, ওই জায়গায় আমাদের এটিপি ধারণাটা খুব ভালোভাবে কাজে লাগবে। সো এটিপি থেকে এমনিতেও তোমার কিছু প্রশ্ন আসে খুব কমন, তার জন্য এটিপিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদিও গ আর ঘ থেকেও খ এর প্রশ্নের জন্য বেসিক্যালি এটিপি থেকে বেশি প্রশ্ন আমরা পাই, মানে এটিপির ধারণাটা থেকে। তারপরে যদি তুমি একটু দেখো যে আমাদের সালোক সংশ্লেষণ জীবনী শক্তি চ্যাপ্টারটাতে বেসিক্যালি আমাদের 2টা প্রসেস খুব ভাইটাল প্রসেস, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা। তো সালোক সংশ্লেষণ থেকে যেমন প্রশ্ন আসে, শ্বসন থেকেও প্রশ্ন আসে। দুইটা টপিকই ইকুয়ালি ইম্পর্টেন্ট। অনেক সময় 2টা টপিক থেকে মার্চ করে মানে মিলায়েও প্রশ্ন আসতে দেখা গেছে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি, এই যে তোমার টোটাল প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা জানি সালোক সংশ্লেষণ আসলে 2টা পার্ট, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। সো বেসিক্যালি সালোক সংশ্লেষণ থেকে আলোক নিরপেক্ষ পর্যায় যেমন আসে, আলোক নির্ভর পর্যায়টাও আসে। সবগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য। এবং এই পার্টটা থেকে সিকিউতে খুব বেশি প্রশ্ন মোটামুটি আসতে দেখা গেছে। সো আমরা বলবো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির যেই টোটাল প্রসেসটা, এটা কিন্তু সিকিউ এর জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর ভূমিকা, মানে হচ্ছে সালোক সংশ্লেষণের যে প্রভাবকগুলো আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 2টা প্রভাবক হচ্ছে কিন্তু ক্লোরোফিল আর আলো। সো এই আলো এবং ক্লোরোফিল আর আলো ছাড়া বেসিক্যালি তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয়ই না। সো এইটা আমাদের জন্য ঘ এর প্রশ্নে, ঘ নম্বরের প্রশ্নে মূলত হচ্ছে এই পার্টটা থেকে প্রশ্ন আসে বেশি। ঘ এর প্রশ্নে যে তোমার সালোক সংশ্লেষণে এই আলোর ভূমিকা বা ক্লোরোফিল ভূমিকা, এই সংক্রান্ত প্রশ্ন ঘতে বেশি আসে। সো এইটাও কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমি এখানে মোটামুটি স্টার দিয়ে আসলে যেটা বুঝাইতে চাইছি, যেটা আসলে ইম্পর্টেন্সের মাত্রাটা কতটুকু, কোনটা কত বেশি ইম্পর্টেন্ট। সো মোটামুটি তুমি দেখতেছো এই পার্টের সবগুলাই ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যাকচুয়ালি এখানে রাখা আছে। তারপরে সালোক সংশ্লেষণে প্রভাবকের ভূমিকা, যদিও প্রভাবকগুলা সবগুলা আসে না, মূলত ক্লোরোফিল আর হচ্ছে তোমার আলোটা বেশি আসে, প্লাস আরেকটা আসতে দেখা যায়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইড আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটা ভাইটাল একটা আমরা বলতে পারি বিক্রিয়ক বা উপাদান বলতে পারি। সো সেই জায়গায় প্রভাবক হিসেবে কার্বন ডাইঅক্সাইডটি খুব বেশি আসতে দেখা যায়। সো আবার অনেক সময় পুরা যে প্রভাবকের লিস্টটা আছে, সেই প্রভাবকের লিস্ট ধরেও কিন্তু প্রশ্ন আসে যে কি কি প্রভাবক কিভাবে এটাকে প্রভাবিত করতেছে। তো এইটাও আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। বাট আগের যে 2টা বললাম, মানে এই 2টার মধ্যে থেকে
অবশ্যই এটার ইম্পর্টেন্স কিছুটা কম। সালোক সংশ্লেষণ এই যে প্রক্রিয়ার গুরুত্বটা কি, এটা আসলে দুইভাবে বলা যায়। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে খাবার তৈরি হয় সেটার উপরে কিন্তু পুরো জীব জগৎ নির্ভর করে। আরেকটা জিনিস হচ্ছে সালোক সংশ্লেষণ আর শ্বসন, এই দুইটা প্রক্রিয়া একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট। মানে সালোক সংশ্লেষণ না হলে শ্বসন প্রক্রিয়া সমস্যা হবে, আবার শ্বসন প্রক্রিয়া না হলেও সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু সমস্যা হবে। তো এই যে একটা আন্তনির্ভরশীলতা দুইটা প্রক্রিয়ার, এইটাও কিন্তু গুরুত্ব হিসেবে অনেক সময় এই জায়গাতে আসে। এইটাও মোরললেস ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখি যে সালোক সংশ্লেষণের গুরুত্বটা ঘ নম্বর প্রশ্নের জন্য বেশি আসতে দেখা গেছে। তারপরে ফাইনালি হচ্ছে আমাদের শ্বসন। সো শ্বসনের দুইটা পার্ট, একটা সবাত শ্বসন মানে অক্সিজেন সহ, আর একটা অবাত শ্বসন অক্সিজেন ছাড়া, বা অক্সিজেন অনেক সময় যেসব জীবের ক্ষেত্রে অক্সিজেনটা আবশ্যক না সেসব ক্ষেত্রে অবাত শ্বসনগুলো আমরা ঘটতে দেখছি। তো শ্বসনের এই দুইটা পার্টের যে ধাপগুলা এবং ফাইনালি হচ্ছে শ্বসনের গুরুত্ব প্লাস প্রভাবকটাও কম আসতে দেখা গেছে, বাট প্রভাবকটাও আসে। তার মানে বেসিক্যালি এই দুইটা পার্ট মানে সবাত শ্বসন এবং অবাত শ্বসন, এই পার্টটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সবাত শ্বসন থেকে বেশি প্রশ্ন আসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টপিকের লিস্ট যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে, এবং মোস্টলি এইগুলোর থেকেই ঘুরে ফিরে কোনো না কোনোভাবে সিকিউগুলো আসতে দেখা গেছে। তো আমরা জাস্ট এখান থেকে টোটাল সামারিটা দেখাইছি, এবং তোমাকে আবারও বলি এই চ্যাপ্টার থেকে গত 6 বছরে অ্যারাউন্ড 48 বারের মতো, মানে 48টা প্রশ্ন, বার তো না 48টা প্রশ্ন আসতে দেখা গেছে। তো এই জিনিসটা তোমাকে কিন্তু বুঝতে হবে যে এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বারবার ইম্পর্টেন্সটা বলতেছি, অনেকের কাছে এই চ্যাপ্টারটা মনে হয় যে ভাই একটু মনে কঠিন বা বুঝি না, এই জন্য একটু বাদ দিয়ে যায়। যেহেতু তোমাদের এবার তোমাদের পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসাটা মোটামুটি বলা যায় একটা ম্যান্ডেটরি লেভেলের, মানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই। সো তুমি যদি এই চ্যাপ্টারটার কিছু টপিক একটু জাস্ট বুঝে শুনে পড়ো, খুব যে কঠিন তা না। আজকে ক্লাসের মধ্যে আমি ওইটাই দেখানোর চেষ্টা করবো যে সহজে কীভাবে জিনিসগুলো তুমি বুঝে মনে রাখতে পারবা। সো তখন কিন্তু তোমার জন্য এখান থেকে মোটামুটি শিওর শট একটা কোয়েশ্চেন এখান থেকে তুমি অ্যান্সার করে ফেলতে পারতেছো। তো এই জন্য আমি বলবো যে এই চ্যাপ্টারটাকে ভয় পেয়ে বাদ না দিয়ে একটু যদি তুমি ট্যাকটিক্যালি চ্যাপ্টারটা পড়ো, তোমার জন্য কিন্তু পরীক্ষার প্রস্তুতিতে তুমি সবার থেকে অনেক বেশি আগায় থাকবা। সো এগুলো হচ্ছে বিভিন্ন টপিক থেকে কতবার প্রশ্নগুলো আসতেছে, তুমি এখানে ফ্রিকুয়েন্সিটা দেখেই বুঝতে পারতেছো যে কতবার করে করে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতেছে। তো আশা করি তোমরা এই ইম্পর্টেন্সটা বুঝতে পারতেছো যে চ্যাপ্টারটা আসলে কতটা ইম্পর্টেন্ট। তো আমরা আসলে আস্তে আস্তে চ্যাপ্টারের ভিতরে চলে যাই, বেসিকগুলো নিয়ে একটু আলোচনা করি, দেন হচ্ছে আমরা বেসিকগুলো থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো প্রথমেই আসলে তোমাদেরকে এটিপির ধারণা দিয়ে বলছিলাম শুরু করব। তো এটিপিটা আসলে আমাদের দেহের কি কাজ করে বা মূলত প্রয়োজনটা কি, এটা কম বেশি আমরা সবাই এতদিনে জানি যে এটিপি আমাদের দেহের শক্তির আধার হিসেবে কাজ করতেছে। মানে হচ্ছে আমাদের, ধর আমরা যদি একটু টাকার উদাহরণ দিই, মানে এটিপিটার আসলে ভূমিকাটা অনেকেই হয়তো বা কনফিউজড হয়ে যায় যে জিনিসটা আসলে কি করে। আমি যদি তোমাকে একটা টাকার উদাহরণ দিই, যে ধরো বাংলাদেশে আমরা বাংলাদেশে ইউজ করি টাকা, রাইট? আবার তোমার ডলার ইউজ করে কোথাও, আবার কোথাও রুপি বা হচ্ছে তোমার অন্য কিছু ইউজ করতে পারে। আমি জাস্ট দুইটা উদাহরণ দিয়েই তোমাকে বুঝাই। সো আমি যদি ডলার আর টাকার উদাহরণ দিই, দুইটা দিয়েই আসলে কি করি, আমরা আমাদের সম্পদটাকে আমরা একটা কারেন্সিতে কনভার্ট করি, তাই না? সম্পদগুলোকে আমরা একটা কারেন্সিতে নিই। যেমন বাংলাদেশে যদি আমি থাকি, আমি তখন টাকা ইউজ করি, আবার আমি যখন ইউএসএতে চলে যাই তখন আমি ডলার ইউজ করি। তো বাংলাদেশে যখন আমি থাকতেছি তখন টাকা দিয়ে আমার সব কিছু চলতেছে। বাংলাদেশে যদি আমি ডলার নিয়ে আসি, $1 নিয়ে আমি যাই হচ্ছে সবজি বাজারে সবজি কিনতে, তাহলে তো সে আমাকে সবজি না দেওয়ার সম্ভাবনাটাই বেশি, যদি একটু বুদ্ধিমান হয় ডলার চিনে যে না ডলার তো পাইছি, তাইলে ডিফারেন্ট। বাট সোজা কথা হচ্ছে ডলারটা বাংলাদেশের বাজারের জন্য ফিট না, নর্মাল আমরা যে বাজার টাজার করবো। আবার তুমি যদি টাকা নিয়ে ইউএসএতে যাও, তাহলে তো এখানে 0% মানে প্রবাবিলিটি যে তোমার এই টাকাটা আসলে, মানে প্রবাবিলিটি বলা যায় 0 যে তোমার এই টাকাটা দিয়ে তুমি কিছু কিনতে পারবা, কারণ ইউএসএতে কোনোভাবে টাকা অ্যাকসেপ্ট করবে না। দেখো টাকাও কিন্তু তোমার যে সম্পদ বা অ্যাসেট সেইটার একটা ভ্যালু বহন করতেছে, মিনস আমি ধরতে পারি শক্তি বহন করতেছে বা শক্তির আধার। তোমার কত সম্পদ আছে সেই সম্পদের আধার হিসেবে কাজ করে। ডলারটাও সম্পদের আধার হিসেবেই কাজ করতেছে বা তোমার সম্পদের একটা রিপ্রেজেন্টেশন। ঠিক আমাদের দেহে শক্তির যে রিপ্রেজেন্টেশন সেটাকে আমরা বলি এটিপি। হ্যাঁ, শক্তি রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি এটিপি। বাট
এটিপি ছাড়া কি আর কোনো এরকম কারেন্সি নাই? টাকা ছাড়া যেমন ডলার আছে, রিয়াল আছে, তারপরে রুপি আছে, অনেক রকমের আরও কারেন্সি আছে, শক্তিরও কিন্তু এরকম আরও অনেক কারেন্সি আছে। যেমন জিটিপি হইতে পারে, সেটা জিটিপি হইতে পারে, সেইটা NADH2 হইতে পারে, সেটা FADH2 হইতে পারে। সো এরকম আরও অনেকগুলো কারেন্সি কিন্তু আছে। আমাদের বডিতে এই কারেন্সিটাই অ্যাকসেপ্টেড, বা এইটাই হচ্ছে সবচেয়ে বেশি বলতে এইটাই অ্যাকচুয়ালি সবগুলো প্রসেসের মধ্যে দিয়ে কাজে লাগাইতে পারি আমরা, বাকিগুলো আমরা কাজে লাগাইতে পারতেছি না। যেমন আমার কাছে যত কোটি টাকাই ইউএসএতে থাকুক, টাকা থাকলে সেটা কিন্তু ইউএসএতে কাজে লাগবে না। সো আমার কাছে যতই জিটিপি NADH2 থাকুক, সেটা আমার দেহে আমি কাজে লাগাইতে পারবো না যতক্ষণ না এটা এটিপিতে কনভার্ট হয়। সো এইটাই হচ্ছে বেসিক্যালি এটিপির কনসেপ্ট, যার কারণে আমরা এটিপিটাকে শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা বলি। শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা বলি, শক্তি মুদ্রা বলি বা জৈব মুদ্রা বলতেছি। সো এই বেসিক কনসেপ্টটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে প্রশ্নটা আমি বললাম এটা কিন্তু 2 মার্কসের প্রশ্ন খুব বেশি আসতে দেখা যায়। সো এই এটিপির গঠনটা আসলে কিছুটা বোঝা দরকার, কারণ বিক্রিয়াতে মাঝে মাঝে এখান থেকে কিছু পার্ট আমাদের কাজে লাগে। যেমন এই এটিপিটার ফুল ফর্মটা আমরা মোটামুটি জানি এবং জানাটা ম্যান্ডেটরি, কারণ এটা এমসিকিউতেও আসে, অনেক সময় সিকিউতে 1 নম্বরের প্রশ্নতেও এটা দিয়ে দেয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সো আমরা যে অ্যাডিনোসিনটা বলতেছি, সেই অ্যাডিনোসিনটা আসলে কি? অ্যাডিনোসিনটা হচ্ছে মূলত রাইবোজ সুগারের সাথে অ্যাডিনিন, রাইবোজ হচ্ছে 5 কার্বনের চিনি, তার সঙ্গে অ্যাডিনিনটা যুক্ত হয়। তাহলে অ্যাডিনিন রাইবোজ সুগারের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে অ্যাডিনোসিন। সেই অ্যাডিনোসিনের সাথে দেখো মোনোফসফেট মানে একটা ফসফেট, ডাইফসফেট মানে 2টা ফসফেট, ট্রাইফসফেট মানে 3টা ফসফেট। সো স্টেপ বাই স্টেপ যখন আমরা আগাইতেছি, প্রথমে এখানে একটা ইনঅর্গানিক ফসফেট বা একটা ফসফেট এসে যুক্ত হয়েছে, অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হয়, আমরা বলতেছি অ্যাডিনোসিন মোনোফসফেট। তারপরে আরেকটা ফসফেট যুক্ত হয়, তাহলে আমরা বলতেছি অ্যাডিনোসিন ডাইফসফেট। তারপরে আরেকটা ফসফেট যুক্ত হয়, আমরা বলতেছি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সো এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটটাই আমাদের দেহের মধ্যে শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা হিসেবে কাজ করে। এবং এই যে আমি একটা স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখাইলাম, এই 2টা স্টেপ আমাদের বডির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা অ্যাডিনোসিন ডাইফসফেট আর অ্যাডিনোসিন ট্রাইফসফেট এর মধ্যে কনভার্সনটা দেখব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত যে তোমার কনভার্সনটা হয়, তখন ওই এডিপি আর এটিপি এর মধ্যেই কনভার্সনটা বেসিক্যালি হয় সবচেয়ে বেশি। সো অ্যাডিনোসিন মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট, এভাবে স্টেপ বাই স্টেপ জিনিসটা আমাদের দেহের মধ্যে মূলত এটিপিটাই হচ্ছে কাজে লাগতেছে। তো কিভাবে কাজে লাগে সেটাও আমি একটু বলে দিব। তো এটিপির মধ্যে আসলে তাইলে আমরা বুঝতেছি যে 3টা ফসফেট যুক্ত থাকতে পারে, আবার চাইলে একটা একটা করে ফসফেট বেরো হয়ে যেতে পারে, আবার স্টেপ বাই স্টেপ একটা একটা করে ফসফেট যুক্ত হইতে পারে। সো এই স্টেপটা মনে রাখাটা ইম্পর্টেন্ট, মানে ফসফরাস যুক্ত হওয়া কিংবা বের হয়ে যাওয়া, এর মধ্য দিয়ে শক্তির আদান প্রদানটা বা শক্তির পরিবর্তনটা সম্পন্ন হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একদম বেসিক এটিপি এর একটা গঠন দেখছি আমরা। এখন এটিপি এর এই যে একটু আগে আমি কথাটা বলতেছিলাম যে ফসফেট যুক্ত হওয়া, এই যুক্ত হওয়ার ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন। যুক্ত হওয়ার ঘটনাটাকে আমরা বলতেছি ফসফোরাইলেশন। তাহলে ফসফেট যুক্ত করতে যদি আমি চাই, তখন আমাকে বাইরে থেকে শক্তি দিতে হয়। বুঝছো এই জিনিসটা? যখন আমি ফসফেটটা যুক্ত করতে চাই, বাইরে থেকে শক্তি দিয়ে যুক্ত করতেছি, আর যখন ফসফেট গ্রুপটা বের হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন এখান থেকে শক্তিটা বের হয়ে আসতেছে। সো ফসফোরাইলেশন যদি যুক্ত হওয়ার প্রসেস হয়, তার আগে আমরা একটা ডি লাগায় দিই। হ্যাঁ, ডি ফসফোরাইলেশন। সো ডি কোনো কিছুর সাথে যুক্ত হলে সেটা সাধারণত নেগেটিভ অর্থটা মিনিং করে। ফসফোরাইলেশন যদি যুক্ত হওয়া হয়, ডিফসফোরাইলেশন হবে বের করে দেওয়া বা এটাকে বিচ্ছিন্ন করে দেওয়া। সো এই ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি শক্তিগুলার বিভিন্ন জায়গায় ইউজ হয় কিংবা জমা থাকে।
যেমন ফসফেট এটিপির যে প্রান্তীয় ফসফেট গ্রুপটা সেটার মধ্য দিয়ে প্রায় 7.3 কিলো ক্যালোরি শক্তি বা আমরা বলতে পারি 30 কিলো জুল শক্তি এটার মধ্যে দিয়ে এক্সচেঞ্জ করা পসিবল। তাইলে ফসফোরাইলেশন কিংবা ডিফসফোরাইলেশন এইটার মাধ্যমেই সাধারণত আমাদের শক্তির দেওয়া নেওয়াটা সম্পন্ন হয়। যেমন আমি কাউকে 10 টাকা দিলাম, সে আমাকে 5 টাকা দিল ব্যাক, এই যে বললাম আদান প্রদান এক্সচেঞ্জ, এই ধরনের এক্সচেঞ্জগুলা হয়ে থাকে হচ্ছে মূলত ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশনের মাধ্যমে। সো এটিপির ফসফেট গ্রুপগুলাই বেসিক্যালি এই শক্তির এক্সচেঞ্জে মূল ভূমিকা পালন করে থাকে। তারপরে আমরা একটু যে প্রশ্নটা প্রথমেই বুঝাইছি তার পরীক্ষার গুরুত্বটা একটু দেখার চেষ্টা করি যে পরীক্ষাতে প্রশ্নটা আসলে কিভাবে আসে, এবং অ্যান্সারটা আমি কিছুটা বলছি, আবার এখান থেকে আরেকটু রিপিট করে দিচ্ছি। পরীক্ষাতে এটিপি সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এইটা, যে কেন এটাকে আমরা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলি, যেটা এতক্ষণ ধরে আমি বলছি যে এটিপিটা মূলত আমাদের দেহে শক্তির আধার হিসেবে কাজ করে এবং এই ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশনের মাধ্যমে মূলত সে তার শক্তিগুলার আদান প্রদান করতে পারে। সো এটিপি কখনো সেই ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি হয়, আবার যখন শক্তির আমার প্রয়োজন হয় তখন এটিপিটা ভেঙে গিয়ে আমাকে সেই শক্তিগুলো আবার দিয়ে দেয়, যেটা আমি আমার দেহের বিভিন্ন কাজে লাগাইতে পারি। তাহলে এটিপি ভেঙে গিয়ে শক্তিটা যখন উন্মুক্ত করে দেয়, মুক্ত করে দেয়, সেই শক্তিটা আমি আমার দেহের বিভিন্ন প্রক্রিয়াতে কাজে লাগাইতে পারি। সো এই হচ্ছে মূলত এই ঘটনাটা। সো আমরা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে খাবারকে ভেঙে এটিপি তৈরি করি, সেই এটিপিটা দেহে জমা রাখি, যখন আমার দেহের শক্তির প্রয়োজন হয় সেই এটিপিগুলো ভেঙে গিয়ে আমাকে সেই শক্তিগুলা সরবরাহ করে। সো এই হচ্ছে আমাদের এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলি, এনার্জি কয়েন বলি, বাংলায় বললে তোমার শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা পড়ার মেইন কারণ। সো আমার মনে হয় যে একদম ইজিলি এই জিনিসটা তুমি যদি জাস্ট এটিপির গঠনটা বুঝো, ফসফেট যুক্ত হওয়া বের হওয়ার ঘটনাটা বুঝো, আর শক্তির পরিবর্তনের বেসিক গাইডলাইনটা বুঝতে পারো, তাইলে তোমার জন্য এই প্রশ্নটা অ্যান্সার করা খুবই সহজ। সো এই প্রশ্নটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা খুব বেশি ঘ এর প্রশ্নে আসতে দেখা যায়, খুবই কম ঘতে আসতে দেখা গেছে এই কনসেপ্ট থেকে প্রশ্ন, সবচেয়ে বেশি খ 2 মার্কসের প্রশ্ন থেকেই সবচেয়ে বেশি, মানে খুবই কমনলি এই প্রশ্নটা আসে। তো আশা করি সবাই এই প্রশ্নটার অ্যান্সারটা খুব ভালো করে দেখার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মূলত আসলে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে খাবার তৈরি হয়, তাই না? সো খাবার তৈরির জন্য আমার মূলত কি কি লাগে আমরা জানি। সালোক সংশ্লেষণের জন্য আলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে পৃথিবীর শক্তির উৎস আমরা কি জানি? সূর্য, রাইট? পৃথিবীতে আমরা বলি শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য আসলে কি শক্তি দেয়? সূর্য আমাদেরকে দেয় হচ্ছে আলোক শক্তি। এখন তুমি আমাকে বলো এই আলো দিয়ে আমরা কি করব? আলো দিয়ে কি আমি রান্না বান্না করব, না আলো দিয়ে আমি মানে আলো তো ধরো দিনের বেলায় থাকতেছে বা রাতে থাকতেছে না, তাহলে এই আলোটাকে তো আমার কোথাও শক্তিটাকে ধরে রাখতে হবে বা এটাকে তো আমার কাজে লাগাইতে হবে। এই কাজে লাগানোর সামর্থ্যটা শুধুমাত্র উদ্ভিদের, মানে সবুজ উদ্ভিদেরই আছে। কেন সবুজ উদ্ভিদের আছে? কারণ ওদের মধ্যে ক্লোরোফিল পাওয়া যায়। এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা ওই আলোর যে শক্তিটা, মানে আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করি। রাসায়নিক শক্তিতে কিভাবে কনভার্ট করি? এই যে আমরা খাবারের কথা বললাম, মানে মূলত আমরা খাবার থেকে কি পাই? খাবার থেকে পরবর্তীতে আমরা শ্বসন এর মাধ্যমে এটিপি পাই। সো এই আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করার জন্য এই পৃথিবীতে মোস্ট এফিশিয়েন্ট এবং যেটা তোমার ফিজিবল প্রসেস সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সো সালোক সংশ্লেষণ যদি না হয় এই কনভার্সনটা ঘটবে না, এবং আমাদের কারোরই সাধ্য নাই যে এই আলোক শক্তিটাকে আমরা কনভার্ট করে রাসায়নিক শক্তিতে নিব, মিন্স হচ্ছে খাবার তৈরি করতে পারবো। তো এই কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন দিনের বেলায় যখন সূর্যের আলো থাকতেছে তখন আমরা জিনিসটাকে বলতেছি যে আলোক, মানে সূর্যের আলো যেখানে থাকাটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আর আলোক নিরপেক্ষ পর্যায় মানে এখানে আলো থাকাটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, আলো থাকাটা ম্যান্ডেটরি না, আলোর অনুপস্থিতিতেও এই ফেজটা চলতে পারে। তাইলে আমাদের আলোক নির্ভর পর্যায় মানে যেটাতে আলো মাস্ট, আর যেটাতে আলো থাকাটা মাস্ট না সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ের আবার কতগুলো আরও তোমার গতিপথ আছে। মূলত আলোক নিরপেক্ষ পর্যায়ে
কার্বন এর বিজারণ সম্পন্ন হয়, কার্বনের বিজারণ হয়। আর বাকি যেই এটিপি তৈরির দরকার হয় বা তোমার যেই পানির ফটোলাইসিস, এই সবগুলো ঘটনা মূলত ঘটে আলোক নির্ভর পর্যায়ে। তো আলোক নির্ভর পর্যায়ে মোটামুটি সব কিছু রেডি করে আমরা গ্রাউন্ডটা রেডি করি, তারপরে জাস্ট মূল প্রসেসটা চালায় দেয় হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় দিয়ে। ঠিক আছে, তাহলে আমার সূর্য থেকে যা যা নেওয়ার প্রয়োজন, সূর্য থেকে আমার মূল যেই জিস্টটা নেওয়া প্রয়োজন সেটা আলোক নির্ভর পর্যায়ে নিয়ে রেডি করে রাখতেছি, তারপরে সেটা দিয়ে আমি আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বনের বিজারণ করে ফেলতেছি। আর এইটার জন্য অনেকগুলো পথ আছে, একটা হচ্ছে কেলভিন চক্র বা সিথফি গতিপথ, আরেকটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ, আরেকটা হচ্ছে ক্লেসুরেশন অ্যাসিড বিপাক আরেকটা আছে। সো এই হচ্ছে মূলত আমরা কম বেশি দেখি। তো যেহেতু C3 আর C4 পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, এই জন্য এই দুইটা এখানে রাখা, আর বাকিগুলা অত ইম্পর্টেন্ট দিয়ে আমরা এখানে দেখতেছি না। এই হচ্ছে মোটামুটি সালোক সংশ্লেষণের বেসিক যে ধারণাটা আমরা এখান থেকে নিব। এবার আমরা একটু ডিরেক্ট আলোক নির্ভর পর্যায়ে চলে যাব। আমরা ডিরেক্ট আলোক নির্ভর পর্যায়ে চলে যাব। আমরা যখন আলোক নির্ভর পর্যায়ে যাব, আমরা সালোক সংশ্লেষণের জন্য বেসিক্যালি আলোক নির্ভর পর্যায়ে দুইটা ঘটনার কথা মনে রাখবো। দুইটা ঘটনা, সেই দুইটা ঘটনা কি? আমরা প্রথমে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে এখানে ফটোলাইসিস হবে। কি হবে? আচ্ছা, ফটোলাইসিস একটু নীল কালার দিয়ে লিখি। নীল কালার দিয়ে রাখার কারণটা হচ্ছে এখানে মূলত পানির ফটোলাইসিসটা ঘটে। আচ্ছা, এই ফটোলাইসিস কথাটার মানে একটু বোঝার চেষ্টা করি, আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। ফটো মিন্স হচ্ছে এইভাবে লিখি ইংলিশে, এটা মানে হচ্ছে আলো। আচ্ছা, এই পাশে লিখি আলো। ফটো জিনিসটা আসছে ফোটন, হ্যাঁ, ফোটন যে আলোর যে ফোটন কণা, সেখান থেকে আমরা বলতে পারি ফটো। আর লাইসিস কথাটার মানে হচ্ছে ভেঙে ফেলা। তাহলে আলোর উপস্থিতিতে আমি যদি কোনো কিছুকে ভেঙে ফেলি, তাইলে সেটাকে বলতেছি আমরা ফটোলাইসিস বা বিয়োজিত করে ফেলা। পানির আলোর উপস্থিতিতে কোনো কিছুর বিয়োজন বা ভেঙে ফেলার ঘটনাটাকে ফটোলাইসিস বলে। আলোক নির্ভর পর্যায়ে মূলত পানির ফটোলাইসিস ঘটে। কি ঘটে? পানির ফটোলাইসিস ঘটে। এই ফটোলাইসিসের মাধ্যমে বা এই যে ঘটনাটা ঘটে, এখান থেকে আসলে আমরা কি কি পাই বা এই ভেঙে ফেলার কারণে আসলে কি কি হয়? মূলত যেটা হয় এই প্রক্রিয়ায় বা ফটোলাইসিসের মাধ্যমে আমরা হচ্ছে এটিপি তৈরি করতে পারি। যেমন একটা বিক্রিয়ায় আমরা একটু চলে যাই, এই বিক্রিয়াটা যখনই পানির তোমার সালোক বিভাজন হবে বা ফটোলাইসিস হবে, সেইখান থেকে আমরা কিছু উপাদান পাবো, সেগুলোতে আসতেছি আমরা, যেইটা আমাকে পরবর্তীতে ফটোফসফোরাইলেশনে হেল্প করবে। কি করবে? ফটোফসফোরাইলেশনে হেল্প করবে। তাইলে এইখান থেকে আমরা মূলত আলোক নির্ভর পর্যায়ে দুইটা জিনিসের কথা বলবো। একটা হচ্ছে পানির ফটোলাইসিস। পানির ফটোলাইসিসের মাধ্যমে পানি যদি আমরা বলি H2O, এই H2Oটা ভেঙে আমরা এখান থেকে H+ পাই, এবং ওইখান থেকে আমরা কিছু হাই এনার্জির ইলেকট্রন পাই, এবং এইখান থেকে আমরা পরবর্তীতে আসলে যেটা দেখবো যে এটিপি, ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হবে। আর NADPH যেটা, এটা হচ্ছে শক্তির মুদ্রার আরেকটা রকম, বা আমরা বলতে পারি এটিপি যদি আমরা ধরে নিই যে টাকা বা ডলার, তাইলে ওইটা হচ্ছে তার বিপরীত। ডলার বা যদি এটাকে ডলার ধরে ওইটা টাকা, বা ওইটাকে ডলার ধরলে এটা টাকা। দুইটা কারেন্সি, ডিফারেন্ট কারেন্সি সিস্টেম। এখন এই যে পানির যে বিভাজন হচ্ছে, এই পানির বিভাজনের মাধ্যমে এইখান থেকে আমরা হাইড্রোজেন বা H+ পাচ্ছি, তারপরে হচ্ছে এটিপিও পাবো হচ্ছে আর একটু পরে, মানে হচ্ছে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপিটা পাবো। আর মূলত এইখান থেকে যে হাই এনার্জির যে ইলেকট্রনগুলো, সেগুলো আবার আরও অনেকগুলো জটিল প্রক্রিয়া আছে, সেটার মাধ্যমে পরবর্তীতে আমাকে এই যে এটিপি তৈরির প্রক্রিয়াতে হেল্প করতেছে। মানে আমি সূর্যালোকের যে শক্তিটা আনতেছি, সেই শক্তিটা ক্লোরোফিলের বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ফাইনালি আমাকে কি তৈরি করে দিচ্ছে? এটিপিটা তৈরি করে দিচ্ছে। তো আমরা যখন এখানে কথা বলবো বা পরীক্ষাতে অ্যান্সার লিখবো, দুইটা জিনিসের কথা মাস্ট মেনশন করতে হবে। একটা হচ্ছে ফটোলাইসিসের কথাটা মেনশন করতে হবে, এবং ফটোফসফোরাইলেশনের কথাটা মেনশন করতেই হবে। পাশাপাশি যেই বিক্রিয়াটা না লিখলে মোটামুটি ধরে নাও যে প্রশ্নের তোমার
নাম্বার কাটা যাবে, অ্যাটলিস্ট 1 কাটা যাবে, সেইটা হচ্ছে এই বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা কি একটু বুঝো। আমার এখানে অ্যাডিনোসিন ডাইফসফেট আছে, তার সঙ্গে মানে 2টা ফসফেট আছে, তার সঙ্গে আমি আরেকটা ফসফেটকে যুক্ত করব, তাতে করে আমি এটিপি বা ট্রাইফসফেট পাবো। তাইলে আমার এই যে ফসফেটটাকে যুক্ত করতে হবে, তাই না? এই ফসফেটটাকে যুক্ত করার জন্য আমার কি প্রয়োজন? আমরা বলছি ফসফেটটাকে যুক্ত করতে হইলে বাইরে থেকে শক্তি দেয়া লাগে। তো শোষণকৃত ফোটন থেকে শক্তিটাকে সঞ্চয় করে, মানে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হওয়ার জন্য বাইরের যে এক্সটার্নাল এনার্জিটা প্রয়োজন হয় সেটাই মূলত আসে এই শোষণকৃত ফোটন থেকে। এবং অবশ্যই আমরা জানি আলোক নির্ভর পর্যায়ে আলো থাকাটা মাস্ট, আর ক্লোরোফিলটাই বেসিক্যালি এই আলোক সূর্যালোক থেকে ফোটন যে শোষণ করা বা সেই যে শক্তিটাকে তোমার সঞ্চয় করা সূর্যালোকের শক্তিটা, সেটা মূলত ক্লোরোফিলের মাধ্যমেই হয়। জটিল প্রক্রিয়া, কিন্তু ক্লোরোফিল যদি না থাকে এই টোটাল কনভার্সনের প্রসেসটা তোমার বন্ধ হয়ে যাবে। তাহলে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট মিলে এটিপি তৈরি করতেছে। এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ের টোটাল সামারিটা। এবং ঘটনাটা ঘটে 2টার মাধ্যমে। একটা বলছি আমরা ফটোলাইসিস, মূলত পানির ফটোলাইসিস হয়, আর তারপরে হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত হওয়া, ফটো মানে আলোর উপস্থিতিতে। আলোর উপস্থিতিতে ফসফেট যুক্ত হচ্ছে কার সঙ্গে? এডিপি এর সঙ্গে। কেন? কারণ এডিপিতে 2টা ফসফেট আছে, আরেকটা যুক্ত হয়ে 3টা ফসফেট এটিপি তৈরি করবে, যেটা পরবর্তীতে আমাকে বিভিন্ন কাজের জন্য শক্তির যোগান দিবে। এটা আমরা একটু পরেই দেখতেছি। তাহলে এই হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে আমরা ক্লোরোফিলের উপস্থিতিতে মূলত এইটা চালায় যাচ্ছি। সো ক্লোরোফিল যে বিক্রিয়াগুলো সম্পূর্ণ করে সেগুলোর জন্য আলোটা হচ্ছে অপরিহার্য, এবং আমরা জানি যে আলো থেকেই মূলত যে শক্তিটা আসে সেটা ফোটন আকারে এখানে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে থাকে। তো এই আলোক ফোটন থেকে যে শক্তির সঞ্চয়টা, সেটাই হচ্ছে পরবর্তীতে টোটাল প্রসেসটাকে আমার রান করতে হেল্প করতেছে। এই হচ্ছে জাস্ট বেসিক একটা কনসেপ্ট যে আলোক নির্ভর পর্যায়ে আসলে কি কি ঘটনা ঘটে এবং কোন ঘটনাটার কি কারণ। তারপরে হচ্ছে আমরা একটু এইখান থেকে যদি এই জায়গাটাতে আসি, যেটা আমি একটু আগে বলছি যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি করে, যেটা হচ্ছে পানির ফটোলাইসিস আমরা বলতেছি। তো ফটোলাইসিস মানে আলোর উপস্থিতিতে ভাঙ্গন পানির। এই যে সংজ্ঞাটা বা ডেফিনিশনটা, এটা 1 মার্কসের প্রশ্নের জন্য খুব বেশি আসে। পানির সালোক বিভাজন, বাংলাতে এটাকে বলে সালোক বিভাজন বা ফটোলাইসিস। সো এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখবা, আর টোটাল কনসেপ্টটা বুঝতে আসলে এই জায়গাটা আমাদেরকে হেল্প করে। পানিতে কি কি আছে আমরা জানি, H2O মানে হাইড্রোজেনের পরে H+ আয়ন তৈরি হবে, অক্সিজেন এবং উচ্চ গতিসম্পন্ন বা শক্তিসম্পন্ন ইলেকট্রনও তৈরি হবে। তো এই হচ্ছে মূলত ঘটনা। এটা হচ্ছে টোটাল আলোক নির্ভর পর্যায়ে ফটোলাইসিস হবে, তারপরে ফটোফসফোরাইলেশন হবে। এর মাধ্যমে আমরা এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করতে পারবো। কীভাবে যুক্ত করব? বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি দিয়ে, আর সেই এনার্জি দেওয়ার মাধ্যমে আমরা এটিপি তৈরি করব, যেটার মধ্যে আমাদের সবগুলো শক্তি সঞ্চিত থাকবে পরবর্তী প্রক্রিয়াগুলো চালানোর জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোক নির্ভর পর্যায়ের বেসিক ধারণা। এখন যদি আমরা একটু প্রশ্নটা দেখি যে কেমন প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে বা অলরেডি আসছে, উদ্দীপকটার দিকে একটু আমরা তাকাই। আমরা এখান থেকে দেখতেছি যে একটা প্রক্রিয়া পি চলতেছে আর একটা প্রক্রিয়া কিউ চলতেছে, এবং পি এর পাশে আমরা এখানে এস একটা উপাদান বা এস একটা হচ্ছে অংশ দেখতে পারতেছি, যেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা সূর্য। ওকে, তো এইবার আমরা একটু পি আর কিউ প্রক্রিয়াটা কি এটা বোঝার চেষ্টা করি। পি প্রক্রিয়াটা থেকে আমরা দেখতেছি অক্সিজেন বের হচ্ছে, যেটা কিউ প্রক্রিয়াতে যাচ্ছে। আবার কিউ প্রক্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, যেটা পি প্রক্রিয়াতে যাচ্ছে। সো আমরা যদি এই কনসেপ্টটা একটু বুঝতে পারি যে সালোক সংশ্লেষণ এবং শ্বসন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়, যেই অক্সিজেনটা আবার শ্বসন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, এবং শ্বসন প্রক্রিয়ায় আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়,
যেই কার্বন ডাইঅক্সাইড প্রক্রিয়া গিয়ে আবার সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। সো এই যে একটা আন্তঃনির্ভরশীলতা, এই চক্রটাই মূলত এখানে দেখানো হয়েছে। এবং যেহেতু এখানে এস সূর্য এটা বোঝা যাচ্ছে, তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে পি, আর কিউটা হচ্ছে মূলত শ্বসন প্রক্রিয়ার একটা জাস্ট এখান থেকে রিপ্রেজেন্টেশন। তো আমাদেরকে বলতেছে এস নির্ভর, এসটা কি? এসটা হচ্ছে সূর্যালোক বা আমরা বলতে পারি আলো। প্রশ্নটা কি বলছে আমাদেরকে? এস নির্ভর পি প্রক্রিয়াটা ধাপগুলা বর্ণনা করতে বলছে, মানে আলোক নির্ভর পর্যায়। এস নির্ভর মানে আলো নির্ভর, আর পি প্রক্রিয়াটা আমরা দেখতেই পাচ্ছি সালোক সংশ্লেষণ। তার মানে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়টার অ্যান্সারটা কি বা ধাপগুলা কি কি এটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব বলছি, মূলত আমরা এখান থেকে দুইটা জিনিস ব্যাখ্যা করব। একটা হচ্ছে ফটোলাইসিসের কথাটা বলবো এবং পানির ফটোলাইসিসের কথাটাও আমরা এখান থেকে বলবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ফটোফসফোরাইলেশনের কথাটা বলবো। ফটোফসফোরাইলেশন এবং ফটোফসফোরাইলেশনের কথাটা যখনই আমরা বলবো, আমরা সঙ্গে সঙ্গে এই বিক্রিয়াটা মাস্ট লিখবো। বিক্রিয়াটা খুবই সহজ, আমি একটু নিচে দিয়ে লিখে দিই। এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট, এইখান থেকে তৈরি হবে এটিপি, এখানে দেওয়া লাগবে হচ্ছে ক্লোরোফিল এবং সূর্যের আলো। সো আমি জাস্ট এমনি দেখাই দিলাম, তোমরা সূর্যালোক লিখবা। এই বিক্রিয়াটা লেখাটা মাস্ট। আমি বারবার এইটা কেন বলতেছি, আমি যেটা দেখি ম্যাক্সিমাম সবাই অনেক কিছু লিখে এই বিক্রিয়াটা লিখতে ভুলে যায়। সো আলোক নির্ভর পর্যায়ে আসলে তোমার যেইটা না থাকলে প্রশ্নটা কমপ্লিট হবে না, সেটা হচ্ছে এই বিক্রিয়াটা। সো আমরা আশা করি আলোক নির্ভর পর্যায় থেকে কেমন প্রশ্ন আসে এবং সেটা দিয়ে কিভাবে আমি অ্যান্সার করবো সেটা অলরেডি আমরা বুঝছি। আমি একটু আগে যা যা কিছু দেখাইছি তোমাকে সেটাই, মানে মূলত হচ্ছে আমরা এইখান থেকে এই পর্যন্ত যা কিছু দেখলাম এটাই হচ্ছে বেসিক্যালি এইটার অ্যান্সার। তো প্রথমে আমরা ফটোলাইসিসের কথাটা বলছি, ফটোলাইসিসের কথাটা বলার সময় এইটাও আমরা বলবো, তারপরে আমরা এখান থেকে ফটোফসফোরাইলেশনের কথা বলছি। সো এইটাই হচ্ছে তোমার মূলত দুইটা প্রসেস। প্রথমে তোমার পানির ফটোলাইসিস ঘটে, তারপরে সেই ফটোলাইসিসের মাধ্যমে এইখান থেকে আমরা শক্তিটাকে নিয়ে এসে ফটোফসফোরাইলেশনটা মোটামুটি সম্পন্ন করে ফেলি। তাহলে এই হচ্ছে ফটোলাইসিস এবং ফটোফসফোরাইলেশনের মাধ্যমে তোমার আলোক নির্ভর পর্যায়ের কমপ্লিট একটা গাইডলাইন। তারপরে বলছে উদ্দীপকে কিউ প্রক্রিয়াটার গুরুত্ব। তাহলে দেখো কিউ প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়ার গুরুত্বটা আমাদের কাছে জানতে চাইতেছে। তাইলে ঘ নম্বর প্রশ্নগুলোতে মূলত শ্বসন প্রক্রিয়া বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে গুরুত্বটা সেটা সাধারণত খুব বেশি পরীক্ষাতে আসে। তো আমরা জাস্ট একটু যদি তোমাকে আবার অ্যান্সারটাও একটু দেখাই দিই। দেখো আলোক নির্ভর পর্যায়ের কথাটা বলা হয়েছে, আমরা একটু আগে যেভাবে বলছি ঠিক ওইভাবেই। তো এইবার এখান থেকে কি হয়, এখান থেকে পরবর্তীতে এই যে ফটোফসফোরাইলেশনে চলে আসছি। এই ফার্স্টে ফটোলাইসিসের কথা বলছি, তারপরে ফটোফসফোরাইলেশনের কথা বলছি, তারপরে জাস্ট এটার টোটাল জিনিসটা ব্যাখ্যা করে এখানে বলা আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে কিউ প্রক্রিয়াটা যেটা বলছি সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে এই শ্বসন প্রক্রিয়াটার আসলে গুরুত্বটা কি? শ্বসন প্রক্রিয়ার অনেকগুলো গুরুত্ব আছে। প্রথম কথা হচ্ছে আমি খাবার খাইলাম, খাবার পরিপাক হইলো, কিন্তু এটা আমার দেহের কাজে লাগলো না। কেন? যদি শ্বসন প্রক্রিয়া না থাকে। কারণ শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে খাবারটাকে ভেঙে সেটা থেকে শক্তিগুলোকে বের করে নিয়ে আসে। তুমি খাবার খাইলা, কেন খাইলা? তোমার দেহে শক্তি তৈরি হওয়ার জন্য। কিন্তু সেই শক্তি তৈরি হওয়ার যে মূল প্রক্রিয়া সেটা কিন্তু শ্বসন। খাবারটাকে ভেঙে শক্তিটাকে বের করে আনাটা মূলত শ্বসনের মাধ্যমে হবে। সো ধরো তুমি একটা ফোন কিনলা, যে ফোনের পাসওয়ার্ড তুমি জানো না। তো এই পাসওয়ার্ড না জানো এই ফোনটা তো তুমি আর চালাইতে পারবে না, তাই না? তাহলে তোমার ফোনের পাসওয়ার্ডটাই হচ্ছে ধরো তোমার শ্বসন প্রক্রিয়া। সো শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে তুমি পুরা জিনিসটার এক্সেস পাও। খাবারে প্রচুর শক্তি আছে, সেই শক্তিটাকে যদি তোমার বের করে আনতে হয় তাহলে যে পাসওয়ার্ডটা লাগবে সেটাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া। সো এই জন্য শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রসেস। তারপরে আমরা এই যে আন্তঃনির্ভরশীলতার কথাটা বলছি, যে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় সেটাই কিন্তু পরবর্তীতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে সচল রাখাতে হেল্প করতেছে। তাইলে সালোক সংশ্লেষণ আর শ্বসনের যেই একটা আন্তঃনির্ভরশীলতা, যে ইন্টারডিপেন্ডেন্স, সেটাই কিন্তু এই জিনিসটাকে টোটাল সাইকেলটাকে ভারসাম্যটাকে বজায় রাখতেছে। কোনো একটা পার্ট বেশি হইলে বা কোনো একটা পার্ট কম হইলে কিন্তু এই জায়গায় একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। তো এই জিনিসটা হচ্ছে মোটামুটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আর
এইখান থেকে তোমার শ্বসনের আবার দুইটা পার্টের কথা আমরা যখন বলি, সবাত এবং অবাত। তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, যাদেরকে আমরা অ্যানেরোবিক ব্যাকটেরিয়া বলি। সো এই ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে আবার ধরো তোমার সবাত শ্বসনটা কিন্তু কাজে লাগে, এবং এই সবগুলা জীবের ক্ষেত্রেই কিন্তু তোমার শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয় তার দেহে শক্তি উৎপাদন করার জন্যে। তারপরে আমরা এখান থেকে অবাত শ্বসনের একটা শিল্প কারখানার যে ব্যবহার, ল্যাকটিক অ্যাসিড তৈরি, সো ফার্মেন্টেশন প্রক্রিয়া, ল্যাকটিক অ্যাসিড তৈরি এবং রুটি তৈরি, ব্রেড তৈরি, বেকিং ইন্ডাস্ট্রিতেও এই অবাত শ্বসনটা অনেক বেশি ইউজ হয়। তারপরে হচ্ছে অ্যালকোহল তৈরিতে, ইথানল তৈরিতেও কিন্তু এই শ্বসন প্রক্রিয়াটা ব্যবহার হয়। তাহলে শ্বসন প্রক্রিয়ার যদি আমরা গুরুত্বগুলোর কথা একটু এখান থেকে নোট ডাউন করি, প্রথমে হচ্ছে এটার একটা পরিবেশগত গুরুত্ব আছে। পরিবেশগত গুরুত্ব কি? পরিবেশগত গুরুত্ব হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের মধ্যকার একটা ব্যালেন্স ক্রিয়েট করা। তারপরে আমরা যদি বলি যে সালোক সংশ্লেষণ, এর সাথে এটার একটা আন্তঃনির্ভরশীলতা আছে। সালোক সংশ্লেষণ এর সাথে এটার একটা আন্তঃনির্ভরশীলতা আছে। তারপরে হচ্ছে দেহের যে শক্তির তোমার যোগান, সেটা কিন্তু এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমেই আসে। তারপরে আমরা এখান থেকে বিভিন্ন শিল্প কারখানার কথা বলতে পারতেছি, যেটাতে আমরা এখান থেকে বলতে পারি তোমার রুটি তৈরি বলতে পারি, তারপরে হচ্ছে দইয়ের কথা বলতে পারি, তারপরে হচ্ছে অ্যালকোহলের কথাও বলতে পারি বা ইথানলের কথা বলতে পারি। এই জায়গাগুলোতেও এই শ্বসন প্রক্রিয়ার কিন্তু ভূমিকা আছে। সো আমরা সামারাইজ করলাম, এই কয়টা পয়েন্ট মোটামুটি আমাদের যাতে অ্যান্সারের মধ্যে থাকে। আসো, সো আমরা মোটামুটি আশা করি এইটার প্রসেসের বেসিকটুকু বুঝতে পারছি। এবার আমরা একটু আলোক নির্ভর পর্যায়ে যেহেতু হয়ে গেছে, আমরা একটু আলোক নিরপেক্ষ পর্যায়ের দিকে চলে আসি। আলোক নিরপেক্ষ পর্যায়ে আলো থাকাটা ম্যান্ডেটরি না, হ্যাঁ, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়াটা চলতে পারে, নেসেসারি না যে আলো থাকতেই হবে, এটা হচ্ছে মূল কথা। তো আলো ছাড়াও যেহেতু এই প্রক্রিয়া চলতে পারে, তার মানে এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যেই বস্তুগুলা, সেগুলো কিন্তু আলোক নির্ভর পর্যায়ে মোটামুটি তৈরি হয়ে যায়। যেমন এইখানে কি তৈরি হয়? এখানে এটিপি তৈরি হয়, NADPH H+ তৈরি হয়। এইগুলার ইউজ করে, মানে এইখান থেকে যে শক্তিটা আমরা পাই, সেই শক্তিটা আমরা জমা করতেছি এইখানে। এই জমাকৃত শক্তিটাকে নিয়ে আসি আমি ব্যবহার করতেছি আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ। কার্বন ডাইঅক্সাইডের বিজারণ কথাটার আসলে মানে কি, এটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করবা, আমি যদি জাস্ট বলি কার্বন ডাইঅক্সাইড, আর এই পাশে আমি লিখি হচ্ছে গ্লুকোজ C6H12O6, তুমি যদি একটু এই যৌগটার দিকে তাকাও আর একটু যদি এই যৌগটার দিকে তাকাও, এইখানে কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত ছিল না, তাই না? একটা কার্বনের সাথে দুইটা করে অক্সিজেন। আর তুমি যদি খেয়াল করে দেখো, ধরো আমি যদি বলি এখানে CO2, তাহলে 6টা কার্বনের জন্য আমার 12টা অক্সিজেন দরকার হইতো, তাই না? কিন্তু তুমি যেটা খেয়াল করলা যে এইটার সাথে যদি আমি এইটার তুলনা করে দেখি, তাহলে তো 6টা কার্বনে 12টা অক্সিজেন আসার কথা, কিন্তু না, হইল কি পাশে 12টা অক্সিজেন না এসে অক্সিজেন আসলো 6টা, আর বাকি হাতগুলা ফিল আপ হইল হাইড্রোজেন দিয়ে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। বিজারণ এই কথাটার মানেটা হচ্ছে, আমরা বলতে পারি এইভাবে, হাইড্রোজেন যোগ যদি হয় কোনো যৌগতে, কোনো যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, তাইলে সেটাকে আমরা বলবো বিজারণ। সো অনেকেই আমি দেখছি যে এই কার্বন ডাইঅক্সাইডের বিজারণের কনসেপ্টটা বুঝতে পারে না। বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডের বিজারণ বলতে আমরা গ্লুকোজের সাথে যদি তুলনা করি, দেখো এই পাশে কোনো হাইড্রোজেন নাই, এখানে এসে যেহেতু হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই ঘটনাটাকে আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের বিজারণ। এবং ফাইনালি তাহলে আমরা বুঝতে পারতেছি কার্বন ডাইঅক্সাইডের বিজারণের মাধ্যমে কি তৈরি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয়। মিনস আমি এখানে গ্লুকোজের জাস্ট উদাহরণটা দিলাম। তো এই হচ্ছে মূলত আলোক নিরপেক্ষ পর্যায়ের ঘটনা। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে আমি জাস্ট খেলাটা চালায় যাচ্ছি, বাট এই খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আসতেছে হচ্ছে কিন্তু আলোক নির্ভর পর্যায় থেকে। তাহলে আমরা যদি এখানেও বলি আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে, এরাও কিন্তু একজন আরেকজনের সাথে
কানেক্টেড। এই যে এবার আমি কার্বন ডাইঅক্সাইডের বিজারণের কথা বললাম, এই বিজারণের জন্য বিভিন্ন রাস্তা আছে, ঠিক আছে? ধরো তুমি তোমার বাসা থেকে স্কুলে যাবা, সেই বাসা থেকে স্কুলে যাওয়ার জন্যে তোমার ডেস্টিনেশনটা কিন্তু স্কুল। হয়তোবা তুমি একটা রাস্তা আছে যেই রাস্তাটা খুবই শর্টকাট, কিন্তু রাস্তাটা খুবই চিপা, ভাঙাচোরাও হইতে পারে। আরেকটা রাস্তা হইতে পারে যে একটু ঘুরে ঘুরে যাইতে হয়, কিন্তু এই রাস্তাটা বেশ চওড়া এবং বড় সড়ো একটা রাস্তা। আরেকটা রাস্তা হইতে পারে তোমার হয়তোবা এইটা থেকে আর একটু শর্টকাট, অথবা আমি বলতে পারি ওই রাস্তাটা ধরো 2 লেনের না, ওই রাস্তাটা আরও বড় 4 লেন। জাস্ট আমি এইভাবে বুঝাইলাম তোমাকে যে তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, এক একটা রাস্তার এক একটা সুবিধা আছে। ধরো যেহেতু এই রাস্তাটা অনেক বড়, এই রাস্তাটা তুমি বাসে করে যাইতে পারতেছো, হয়তোবা এই রাস্তায় বাস চলতেছে। এই রাস্তাটা যেহেতু খুবই চিকন, এই রাস্তাটা হয়তোবা তুমি শুধু সাইকেল দিয়ে বা হেঁটে যাইতে পারবা, অথবা হেঁটে যাইতে পারবা। আর এই রাস্তাটায় তোমার রিক্সা বা সিএনজিও চলতেছে, সিএনজি অথবা ধরো রিক্সাও চলতেছে। এইবার ধরো তোমার কাছে যদি মনে হয় যে বাসে যেতে ভাড়া কম লাগে, বেটার সাইকেল থাকলে এভাবে গেলা, তোমার যদি হেঁটে যেতেও ভালো লাগে তুমি এইভাবে গেলা, অথবা তুমি যদি সিএনজি রিক্সা যদি একটু ভাড়া বেশিও যায় সেভাবে যাইতে চাও, তাহলে এই রাস্তাও যাইতে পারো। বলার মূল কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ, এটা এক একটা উদ্ভিদ এর জন্য এক এক রকমের তার অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটার জন্য সে এক একটা রাস্তা দিয়ে যায়। যার মোটামুটি ধরো মনে হচ্ছে যে না আমার কাছে একটু টাকা পয়সা আসছে, আমি একটু সিএনজি রিক্সা দিয়ে যাইতে পারি, যাই। যার কাছে মনে হচ্ছে যে না আমি একদম হাঁটা দিয়ে চলে যাবো, কোনো টাকা লাগবে না, প্লাস একটু এক্সারসাইজ হইলো, সেই চিপা রাস্তাটা দিয়ে চলে যাবে শর্টকাটে। আর যার কাছে মনে হচ্ছে যে আমি একটু সময় বেশি লাগুক, আমার একটু ভাড়াও কম লাগুক, আমি বাসে দিয়েই আস্তে ধীরে যাই, তাইলে সেই রাস্তাটা দিয়ে যাবে। মেইন বিষয়টা আসলে যেটা বোঝাতে চাইছি যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের জিনিসটা এরকম 3টা রাস্তা দিয়ে হইতে পারে। 3টা রাস্তা 3 রকম বিষয়, যেই উদ্ভিদের জন্য যেইটা সুইটেবল প্রেফারেবল সেই উদ্ভিদের মধ্যে সেই রাস্তাটা ফলো করেই এই বিজারণটা সম্পন্ন হয়ে থাকে। এখন কেলভিন চক্র, আরেকটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাকের চক্র, আর হচ্ছে ক্লেসুলেসিয়ান অ্যাসিডের বিপাক বা ক্যাম্প প্রক্রিয়া, যেটা এটা মূলত পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য না। মূলত পরীক্ষার জন্য এই 2টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা এই 2টাতে বেসিক্যালি ফোকাস করব। সো এই 2টা নিয়েও কথাবার্তা আছে অনেক, আমরা সেটাতেও যাব। তো জাস্ট বলে দিলাম যে ঘটনাটার আসলে মানেটা কি দাঁড়ায়। প্রথমে আমরা একটা কেলভিন চক্র নিয়ে একটু কথাবার্তা বলি, যে কেলভিন চক্র আসলে কি কি ঘটনা ঘটে। কেলভিন চক্র বা এটার নাম আসলে C3 কেন, C3 এর কারণটা কি? প্রথম কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ যখন শুরু হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বিজারণ শুরু হওয়ার পরে প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয়, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ শুরু হইল যেই গতিপথ দিয়ে, মানে কেলভিন চক্র দিয়ে। এই গতিপথ দিয়ে শুরু হওয়ার পরে প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেটা হচ্ছে 3 কার্বনের ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA বলে এটাকে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3 কার্বনের ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন, এইটার কারণে এটাকে বলে C3 বা 3 কার্বনের গতিপথ। মানে এই গতিপথ দিয়ে যাওয়ার সময় আমি প্রথম স্টপেজটা পাচ্ছি বা প্রথম যে স্থায়ী পদার্থটা পাচ্ছি সেটা হচ্ছে 3 কার্বনের ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? সো এটাকে ক্যালভিন বেনসন বা ব্যাসাম চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলে। এটার জন্য তারা নোবেল পুরস্কারও পাইছিল। বেসিক ঘটনাটা হচ্ছে এখান থেকে আমাদের 3 কার্বনের স্থায়ী পদার্থ আর C4 মানে 4 কার্বনের স্থায়ী পদার্থ। এখন কথা হচ্ছে যে C3 কাদের হবে, C4 কাদের হবে, সেইগুলো আমরা আসতেছি, যে কেন C3 হইতে পারে বা কেন C4 হইতে পারে সেটাও আমরা একটু বলবো। তো C4 গতিপথ যেটা C4, এই C4 গতিপথের জন্য প্রথম স্থায়ী পদার্থটা চাইলে 4 কার্বনের, যেহেতু C4 মানে 4 কার্বন, হ্যাচ এবং স্ল্যাকের চক্র। তো এই 4 কার্বনের যেই যৌগটার নাম সেটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওইখানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড আর এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই দুইটা নাম বারবার করে বলতেছি, মোরলেস এমসিকিউতে যেত অনেক বেশি আসে এটা। আর তোমার এই জিনিসটা লিখতে গেলে এইটাই হচ্ছে মেইন
তোমার কিওয়ার্ড যেটা তোমাকে লিখতেই হবে। C3C4 তুমি যদি এই দুইটা জিনিস না লিখো, মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডের কথা আর অক্সালো অ্যাসিডের কথা, যদি অ্যাসিটিক অ্যাসিডের কথা না লিখো, মিনস তুমি আসলে কিছুই লিখো নাই। সো C3C4 মানে এই দুইটা স্থায়ী পদার্থের কথা তোমাকে মাস্ট বলা লাগবেই। সো আমরা হ্যাচ এবং স্ল্যাক চক্র নিয়েও কিছু কথাবার্তা বলছি। এখন কথা হচ্ছে যে এই হ্যাচ এবং স্ল্যাক চক্রটা হয় কাদের ক্ষেত্রে? C4 উদ্ভিদ মূলত তোমার যেমন আমরা বলি হচ্ছে তোমার এখান থেকে মুথা ঘাস, তার মানে ঘাস জাতীয় উদ্ভিদ, ভুট্টা, তারপরে হচ্ছে তোমার আখ, এগুলোর ক্ষেত্রে মূলত হচ্ছে তোমার C4 ঘটে। C4 তাদের মধ্যেই ঘটতেছে যাদের মধ্যে ধরো সালোক সংশ্লেষণের হার অনেক বেশি, যাদের হচ্ছে দ্রুত তোমার এখান থেকে সালোক সংশ্লেষণ করতে হচ্ছে, বা তোমার হচ্ছে উৎপাদন ক্ষমতা, সালোক সংশ্লেষণ যত বেশি হবে তোমার তাহলে কার্বোহাইড্রেটের উৎপাদনের পরিমাণটা তত বেশি বেড়ে যাবে। কার্বোহাইড্রেট এনরিচড যারা, তার মধ্যে হচ্ছে ভুট্টাও কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আধার হিসেবে কাজ করে। তো এই কার্বোহাইড্রেট এনরিচ যাদের সালোক সংশ্লেষণের হার অনেক বেশি, বৃদ্ধি ঘটে যাচ্ছে, খাবার তৈরির যেই হারটা সেটা হচ্ছে বেশি, তাদের ক্ষেত্রে মূলত C4। তার মানে C4 ইজ ফাস্টার দেন C3, এবং C4 এর আসলে প্রভাবিত হওয়ার, পরিবেশগত কারণে প্রভাবিত হওয়ার ঘটনাটা একটু কম। আমরা যখন পার্থক্য বা তুলনাটা দেখবো আমরা এই জিনিসটা একটু খেয়াল করব। সো C4 C3 দুইটার জন্য দুই রকমের আসলে সিচুয়েশন থাকে, যার কারণে বিভিন্ন উদ্ভিদের জন্য তার প্রেফারেবল যেটা সেটা হয়ে এখানে মূলত ঘটবে। এই হচ্ছে C3C4 এর জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম। তারপরে হচ্ছে আমরা একটা প্রশ্ন দেখব এবং এরপরে C3C4 এর যে তুলনাটা সেটাও দেখব, তাইলে তোমাদের জন্য অনেকগুলো বিষয় এখান থেকে অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নটার দিকে একটু আমরা তাকাই দেখি যে এখানে কি বলছে। উদ্দীপকে পি এর অনুপস্থিতি, উদ্দীপকের বিক্রিয়াটা কি, তাই লাগে আমরা সেটা দেখি। উদ্দীপকে আমাদেরকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে পানির বিক্রিয়া। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানির বিক্রিয়া, এটা আমরা জানি সালোক সংশ্লেষণ একদম বেসিক দুইটা উপাদান। পি আর কিউ লাগবে, মিনস হচ্ছে আলো লাগবে আর হচ্ছে ক্লোরোফিল লাগবে। সেইখান থেকে এক্স তৈরি হবে, পানি তৈরি হবে এবং অক্সিজেন তৈরি হবে। আমরা বেসিক্যালি অক্সিজেন তৈরি হওয়ার ঘটনাটা দেখলেই, মানে অক্সিজেন যদি উৎপাদকের সাইডে থাকে, উৎপাদে থাকে, তাইলে আমরা বুঝে যাব যে মোটামুটি এইটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে এক্সটা কি? এক্সটা হবে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বলতে পারি আমরা, ঠিক আছে? এই হচ্ছে টোটাল বিক্রিয়ার কমপ্লিশনটা। পি এর অনুপস্থিতি মানে পি হচ্ছে আলো, আলো যদি না থাকে তাইলে সেইখানে এক্স মিনস গ্লুকোজের উৎপাদনটা কিভাবে হবে, মিনস আমার কাছে কি জানতে চাইছে? আলোক নিরপেক্ষ পর্যায়ের ডিটেইলসটা জানতে চাইছে। আলোক নিরপেক্ষ পর্যায়, তাহলে আলোক নিরপেক্ষ পর্যায় সম্পর্কে আমাদের কাছে জানতে চাইছে এই জায়গাটাতে। তাইলে আমরা এখান থেকে আলোক নিরপেক্ষ পর্যায়ে এতক্ষণ যে আলোচনা করছি সেই আলোচনাটাই মূলত এই জায়গায় চলে আসবে। এই যে দেখো, আমরা প্রথমে বিক্রিয়াটা কমপ্লিট করলাম। এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্যই কিন্তু আমাদের অলমোস্ট 1 মার্কস চলে আসে, 1 অথবা আধা আমি বলতে পারি, যেহেতু এখানে বিক্রিয়াটা মেইন একদম কিছু না। বাট না লিখলে 1 নাম্বার কাটবে, লিখলে হয়তো আধা নাম্বার পাবা। এটা একটা আজব জিনিস। না লিখলে তোমার এখান থেকে 1 নাম্বার নাই করে দিবে, বাট তুমি লিখলে হয়তো বা এটার উপরে এতটা মার্কস ক্যারি করবে না। সো না লিখলে মার্কস নাই, বাট লিখলে এটার উপরে মার্কসের যেই তোমার ইম্পর্টেন্স সেটা কিন্তু কমে যায় বা অত বেশি থাকে না। সো লিখাটা মাস্ট, যে তুমি এটা আইডেন্টিফাই করতে পারছো যেটা আলো, এটা ক্লোরোফিল, এটা গ্লুকোজ। তারপরে এবার তোমাকে এখান থেকে বলতে হবে তাহলে অন্ধকার পর্যায়ে যেটা ঘটে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটতেছে। সো এই পরে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইডের বিজারণের ঘটনাটা যেটা সেটা হচ্ছে এখান থেকে বলে দিতেছি, এবং তোমার এখান থেকে বিজারণে মানে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়টা মূলত এখান থেকে ব্যাখ্যা করা আছে। এবং এই যে আত্তীকরণ শক্তিটা, মূলত আমরা আলোক নির্ভর পর্যায় থেকে যেই আত্তীকরণ শক্তিটা পাই, এই আত্তীকরণ শক্তিটাই হচ্ছে কাজে লাগায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, যেটা আমরা এর আগেও বলছি। এরপরে হচ্ছে এখান থেকে বাকি কথাবার্তা সেগুলো আসছে। তো এখান থেকে মূলত আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা বলা সেটা হচ্ছে এখান থেকে C3 এবং C4 গতিপথের এই দুইটা কথা বলা,
যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা উৎপন্ন করে এবং পরবর্তীতে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক ডাইহাইড্রোক্সি অ্যাসিড ফসফেট তৈরি করে। মিনস হচ্ছে তোমার C3 গতিপথের যেই তোমার কমপ্লিট যেই শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা এখানে অনেক ডিটেলসে লেখা আছে, জাস্ট তোমাদেরকে জানার জন্যে। যদি অনেক সময় হয় যে ভাইয়া এই পুরো প্রসেসটা তো এইভাবে মনে রাখতে পারি না বা এটা তো একটু ভুলে যাই, তুমি যদি C3 C4 এই যে দুইটা গতিপথ, এই দুইটা গতিপথের বেসিকটাও যদি ব্যাখ্যা করে বলে দাও তাইলেও ইটস ফাইন। তোমাকে যে পুরো প্রসেসটার প্রত্যেকটা পার্ট, যেমন আমরা এখান থেকে রাইবোলোজ 1,5-বিস-ফসফেট থেকে শুরু করে ডাইফসফেট থেকে শুরু করে একদম কিটো অ্যাসিড তৈরি হওয়া, তারপর হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডে ভেঙে যাওয়া, তারপর সেখান থেকে আবার ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করা, এই পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি এখান থেকে দেখাইছি। এই প্রসেসটা হচ্ছে তুমি চাইলে যতটুকু তোমার বইতে দেওয়া আছে ওইভাবেও যদি তুমি C3 C4 লিখেও কমপ্লিট করো তোমার জন্য খুব একটা সমস্যা হবে না। সো এই হচ্ছে মোটামুটি এখান থেকে আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ে যে বেসিক ধারণা ছিল সেইটা এখান থেকে দেওয়া আছে। ওকে, তারপরে আমরা একটু ঘ নাম্বার প্রশ্নটাতে চলে যাই। সেটা হচ্ছে উদ্দীপকের PRQ উপাদানটা অপরিহার্য। এই প্রশ্নটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আমার আলো এবং ক্লোরোফিলের যেই ভূমিকা বা গুরুত্বটা, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রসেস বা আমরা বলতে পারি ইম্পর্টেন্ট প্রভাবক। আলো যদি না থাকে তাহলে তো হবেই না, ক্লোরোফিল না থাকলেও কিন্তু হবে না, বাট এই জিনিসটা তো আমাকে বুঝায় লিখতে হবে। তাহলে আমরা মূলত আলো এবং ক্লোরোফিলের যে ভূমিকাটা সেইটা এখানে ব্যাখ্যা করব, সেটা নিয়ে আমরা একটু পরে আরও একটু আলোচনা করব। সো বেসিক্যালি আমাদের গ নাম্বার প্রশ্নটিতে ছিল আলোক নিরপেক্ষ পর্যায় মানে C3 C4, এটার বর্ণনাটা এখানে হচ্ছে আমরা খুব ডিটেলসে জিনিসটা জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তুমি যদি খালি C3 C4 ক্লেসোলিসিয়ান অ্যাসিডের বিপাক এই 3টা গতিপথ ধরেও মিনস হচ্ছে আমরা এখান থেকে থিওরিটা যেভাবে দেখাইছিলাম সেটাও যদি তুমি একটু ব্যাখ্যা করে লিখো তাইলেও কিন্তু তোমার প্রশ্নের অ্যান্সারটা মোটামুটি হয়ে যাবে। মিনস হচ্ছে তুমি ফার্স্টে শুরু করবা এখান থেকে, তারপরে তুমি C3 C4 এবং ক্যাম্প প্রক্রিয়া এবং তারপরে C3 C4 এর আলোচনাটা একটু এখান থেকে নিয়ে আসলেও মোটামুটি তোমার জন্য এটার অ্যান্সারটা হয়ে যায়। আর যদি কেউ ব্যাখ্যা করে জিনিসটাকে পুরো লিখতে পারো তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো একদম ফাটাফাটি। ঠিক আছে, তো চাইলে তোমরা এই জিনিসটা এভাবেই লিখতে দিলেও হয়ে যাবে অ্যান্সারটা। ওকে, তারপর হচ্ছে আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে আলো আর ক্লোরোফিলের যে গুরুত্বটা সেটাতেও আমরা আসতেছি, সেটা নিয়ে একটু আলোচনা আছে। তারপরে আমরা হচ্ছে একটু C3 C4 এর পার্থক্যটাতে চলে যাব। আমরা এই প্রশ্নের উত্তরটাতেও একটু পরেই আসতেছি, কারণ এটা নিয়ে আমাদের আরেকটু আলোচনা আছে এবং এখান থেকে আরেকটু সিকিউ রিলেটেড দেখাবো। তো আমরা সালোক সংশ্লেষণে আলো আর ক্লোরোফিলের ভূমিকার যেই পার্টটা সেটাতে আসতেছি, তার আগে একটু আমরা C3 C4 এর পার্টটা দেখে ফেলি। সো যেটা বলতেছিলাম তোমাদেরকে, C3 C4 এর যে মধ্যকার যে পার্থক্যটা সেটাও পরীক্ষাতে বেশ ইম্পর্টেন্ট দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে পার্থক্যটা পড়লে তোমার C3 C4 এমনিতেই পড়া হয়ে যাচ্ছে, আর তুমি যদি চাও C3 বিষয়গুলোকে লিখে দিলে C3 পার্টটা হয়ে যাবে, C4 এর বিষয়গুলো লিখে দিলে C4 এর পার্ট হয়ে যাবে। আর পার্থক্যটা তো আসলে পার্থক্য আকারেই দিয়ে দিবা। তার মানে একটা পার্থক্য পড়লে তোমার জন্য অনেকগুলো সুবিধা। স্ট্রাকচারালি ইনফরমেশনগুলো মাথায় থাকতেছে, দুইটার মধ্যে তুলনা করে যখন তুমি পড়তেছো তখন ইনফরমেশন একটার সাথে আরেকটা গোলায় ফেলা বা মিলায় ফেলার যে ঘটনাটা সেটার যে পসিবিলিটি সেটা কমে যাচ্ছে এবং তোমার আসলে ইনফরমেশনটা আরও বেশি মনে থাকতেছে, ভালোভাবে মনে থাকতেছে স্ট্র্যাটেজিক্যালি জিনিসটাকে মনে রাখার জন্য। সো এই হচ্ছে আমাদের C3 C4 গতিপথের একদম শুরুর পার্থক্যটা যদি আমরা দেখি, আমরা বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থটা। সো প্রথম স্থায়ী পদার্থটা এখানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA, আর এখানে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 3 কার্বন এবং 4 কার্বন, যেটা থেকে অ্যাকচুয়ালি C3 এবং C4 এর উৎপত্তি। তাহলে এটা হচ্ছে আমাদের মূল ঘটনা। তারপরে হচ্ছে কাদের ক্ষেত্রে C3 হয়, কাদের ক্ষেত্রে C4 হয়, এটা আমরা কিভাবে মনে রাখবো? তুমি জাস্ট C4 এর গুলো মনে রাখবা। ভুট্টা, আখ, ঘাস, ঘাসের মধ্যে আবার তোমার মুথা ঘাস, অ্যামারান্থাস ঘাস অনেকগুলোর কথা বলে। আমরা জাস্ট মনে রাখবো ভুট্টা, আখ এবং ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে C4। তাহলে ভাইয়া বাকি যা আছে বাকি সবগুলোর মধ্যে C3। তাহলে আমরা কি বললাম? ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যে C4, বাকি সবগুলোর জন্য C3। এভাবে করে আমরা জিনিসটাকে মনে রাখতে পারি। সো বাকিগুলোর মধ্যে গম, চাল, সয়াবিন, আলু এগুলোর কথা আমরা বলে দিছি। C3 গতিপথটা কোথায় হয়? মেসোফিল টিস্যু, পাতার মেসোফিল টিস্যুটাতে মূলত C3 চলমান থাকে। এবার তুমি একটু ওপাশে এসে দেখো তো, তোমার মেসোফিল টিস্যু তো হবেই, প্লাস বান্ডল শীথ নামে তোমার আরও টিস্যু আছে, সেখানেও তোমার
এই C4 প্রক্রিয়া চলে। তাহলে আমরা কি বলছিলাম, C4 প্রক্রিয়াটা মোর ফাস্টার, হার বেশি, রেট বেশি সালোক সংশ্লেষণের। তুমি একটু এভাবে চিন্তা করতে পারো যে তোমার এখানে চুলা দুইটা, এখানে তোমার চুলা দুইটা, তো দুই চুলাতে তুমি 2 পাতিল বসায় রান্না করতে পারবা, এখানে তোমার চুলা একটা। তাহলে তুমি নিজেই চিন্তা করো, এক চুলায় কি বেশি রান্না করতে পারবো না 2 চুলায় বেশি রান্না করতে পারবা, বা তাড়াতাড়ি বেশি পরিমাণে রান্না করতে পারবা? অবশ্যই 2 চুলায়। মেসোফিল কোষেও হচ্ছে, বান্ডল শীত কোষেও যেহেতু হচ্ছে, এখানে শুধু মেসোফিল কোষে হচ্ছে, স্বাভাবিকভাবে এইখানে সালোক সংশ্লেষণের হারটা থাকবে কম, এই পাশে সালোক সংশ্লেষণের হারটা থাকবে বেশি। যেহেতু সালোক সংশ্লেষণের হার বেশি হবে, উৎপাদনের হারও কি হবে, বেশি হবে। তো দেখো সালোক সংশ্লেষণের হার এই পাশে কম, ওই পাশে বেশি। যেহেতু সালোক সংশ্লেষণের হার কম, এই জন্য এখানে উৎপাদন ক্ষমতা কম, ওই পাশে যেহেতু সালোক সংশ্লেষণের হার বেশি, উৎপাদন ক্ষমতাও বেশি। এইটার যে ইমপ্লিকেশনটা বা যে ভালো বা খারাপ দিক, যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা খুব বেশি কমে যায়, তখন কিন্তু এটা আর ঠিকভাবে চলতে পারে না, কারণ কার্বন ডাইঅক্সাইডটা তো বিজারিত হবে, তাহলে ওই বিজারণের উপাদানই নাই, কম, তাহলে সেখানে এটা কার্যকরীভাবে কাজ করতে পারে না। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি একটু কমেও যায়, তাইলেও এটা কার্যকর থাকে। তার মানে এটার অ্যাডাপটেশন পাওয়ারটা বেশি পরিবেশের সাথে, যেটা বলতেছিলাম পরিবেশ দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা এইসব জায়গাতে একটু কম, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা, কারণ কার্বন ডাইঅক্সাইডটাই মূলত বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি হয় এই দুইটা প্রসেসে। তাইলে এখান থেকে মোটামুটি আমরা C3C4 এর যে স্ট্র্যাটেজিক্যাল পার্থক্যটা দেখলাম, এইটাই আমাকে তোমার C3C4 এর টোটাল বর্ণনাটা লিখতেও হেল্প করবে, পার্থক্য আসলে তো পার্থক্য লিখতে হেল্প করবেই। আমরা তাহলে এবার এই রিলেটেড একটা প্রশ্ন কেমন পরীক্ষাতে আসতে পারে সেটা একটু দেখি। দেখো উদ্দীপকটাকে আমরা একটু দেখি। আমাদের আবার আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা উদ্দীপকগুলো দেখেই না দেখেই প্রশ্ন অনেক সময় অ্যান্সার করা শুরু করি। মাঝে মাঝে উদ্দীপকে কিছু ছোটোখাটো টুইস্ট থাকে, হয়তো আমি অ্যান্সার যেটা লিখছি সেই অ্যান্সারটা যেই বিষয় লিখছি সেটা কারেক্ট, কিন্তু আমার কাছে ওই বিষয়ে জানতেই চাই না, আমার কাছে অন্য একটা বিষয়ে জানতে চাইছে। তো এই ধরনের ছোটোখাটো ভুল করার কারণে কিন্তু আমরা অনেক সময় পারা প্রশ্ন ভুল করে আসি। সো উদ্দীপকগুলো প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে দেন অ্যান্সারটা লেখা শুরু করাটা খুব বুদ্ধিমানের কাজ। খাদ্য উৎপাদনের 2টা পর্যায় আছে বুঝলাম, তার মধ্যে পি একটা পর্যায় যেটা হচ্ছে আলো অপরিহার্য, ঠিক আছে, ভালো কথা। তারপরে বলছে দ্বিতীয় আর একটা পর্যায় আছে, সেই দ্বিতীয় পর্যায়টা হচ্ছে কিউ পর্যায়, যেখানে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। তাহলে আমি এখান থেকে বুঝতেই পারতেছি পিতে হচ্ছে আলো মাস্ট, মানে এটা আলোক নির্ভর পর্যায়, কিউতে আলোটা মাস্ট না, তার মানে এটা আলোক নিরপেক্ষ পর্যায়। আমার কাছে মনে হয় এই বিষয়টা মোটামুটি সবার কাছে ক্লিয়ার। পিতে আলোটা মাস্ট, তাহলে এটা আলোক নির্ভর পর্যায়, কিউতে আলো মাস্ট না, এটা আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। গতে কি বলছে আমাকে, গতে আমাকে বলছে পি পর্যায় সম্পর্কে ব্যাখ্যা করতে, মানে আলোক নির্ভর পর্যায়, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করছে, যেটা অলরেডি আমরা বলছি 2টা স্টেপে জিনিসটাকে ফার্স্টে লিখতে, ফটোলাইসিস দেন ফটোফসফোরাইলেশন, এবং সাথে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াটা। সো এই গেল আমার পি পর্যায়, মিন্স আলোক নির্ভর পর্যায় সম্পর্কে আমার বলা শেষ। কিউ এর কার্বন ডাইঅক্সাইড বিজারণের 2টা গতিপথের কথা বলছে, ভালো করে খেয়াল করবা, কার্বন ডাইঅক্সাইড বিজারণের 2টা গতিপথ। সো 2টা না, আরও গতিপথ আমরা পড়ছি, বাট তুমি মনে রাখবা তোমার পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য এই C3 এবং C4 এটা নিয়ে আমাদের মূল আলোচনা হয়। তো ওই 2টা গতিপথ মানে C3 একটা আর একটা C4, এদের মধ্যে আমার সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে। সাদৃশ্য কি বৈসাদৃশ্য কি মিন্স আমার কাছে ওই পার্থক্যের টেবিলটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো এই প্রশ্নটা আমরা কি করব, অ্যাকচুয়ালি এই প্রশ্নটায় আমরা মূলত এই পার্থক্যের টেবিলটা এখান থেকে বলে দিব, বা আমি এর আগে যে পার্থক্যটা দেখাইছি সেটাও এখান থেকে আমরা বলে দিতে পারি। তো তাপমাত্রার একটা কথাও এখান থেকে চলে আসে, আমরা এখান থেকে আরও কিছু ইনফরমেশন একটু দেখে নিতে পারি। আলোর প্রখরতার কথা বলছি, আর এখানেও আলোর প্রখরতার কথা বলছি, আবার তাপমাত্রার কথাটাও আমরা এখান থেকে বলছি, আদর্শ তাপমাত্রা, এখানেও আদর্শ তাপমাত্রা। সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন অনেক বেশি, এ পাশে হচ্ছে কমেও চলবে, ফটো রেসপিরেশন ঘটে না, সালোক সংশ্লেষণের হার কম, সালোক সংশ্লেষণের হার বেশি। সো এখান থেকে কিছু তথ্য আছে একটু অ্যাডভান্স তথ্য, যে তথ্যগুলো তোমাকে সবগুলো দেওয়া লাগবে নেসেসারি না,
তুমি এখান থেকে বিশেষ করে এই কয়টা তথ্য মানে সব কিছুগুলো কিন্তু বইতে এভাবে দেয়া না, এগুলো একটু বাইরে থেকেও কিছু তথ্য দিয়ে সাজানো, যাতে তোমার অ্যান্সারটা একটু আরেকটু সিগনিফিকেন্ট হয়, আরেকটু জিনিসটা যাতে হচ্ছে ইনফরমেটিভ হয়। বইতে আমরা যে অ্যান্সারগুলো পাই সেগুলো দিয়ে যদি তুমি লিখতে চাও, মানে তুমি যদি এইটুকু অ্যান্সার করে দাও, এটা তোমার জন্য মোর দেন এনাফ। C3 C4 এর পার্থক্য যদি তুমি এইটুকু লিখে দাও, তোমার বইয়ের যা যা ইনফরমেশন আছে সবগুলো এখানে কাভার করে ফেলে, রাইট? আর তুমি যদি সাথে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যোগ করতে চাও, তার জন্য তুমি এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো তুমি একটু এখান থেকে নিতে পারো। সো এগুলো হচ্ছে তোমার জন্য অ্যাডিশনাল কিছু ইনফরমেশন, যেমন আলোর কথাবার্তা বা হচ্ছে তাপমাত্রার কথাবার্তা হয়তো বা ওইভাবে C3 C4 এর জন্য স্পেসিফিক্যালি বইতে তোমার খুব একটা বলা থাকতেছে না। বাট চাইলে তুমি যদি চাও যে ভাই আমি আরেকটু জিনিসপত্র অ্যাড করি, তখন তুমি চাইলে এটা অ্যাড করতে পারো। বাট এর আগে যেটা আমি দেখাইছি সেটা যদি লিখে দিয়ে আসো, ইটস টোটালি ফাইন। আশা করি তুমি বেশ ভালো নাম্বার ওইটা দিয়ে ক্যারি করতে পারবো যদি সবগুলো ঠিকমতো লিখে আসতে পারো। আর সাথে সাথে আরও কিছু অ্যাড করতে চাও, চাইলে এখান থেকে কিছু তথ্য আরেকটু অ্যাড করে দিতে পারো। আর যদি মনে হয় যে না ভাইয়া কঠিন তথ্যগুলো কোনো প্রয়োজন এই ক্ষেত্রে থাকতেছে না, আগের যে পার্টটা দেখাইছি ওইটা মাস্ট, ওইটা তোমাদের জন্য একদম বেসিক। আর এখানে কিছু অ্যাডভান্স তথ্য দেয়া আছে। তো আসো এবার আমরা একটু সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা এবং আলোর ভূমিকার যে কথাটা বলছি সেটা নিয়ে একটু আলোচনা করি। সো সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, অবশ্যই সালোক সংশ্লেষণের দুইটা উপাদানের কথা যদি আমরা বলি যে এই দুইটা উপাদান ছাড়া আসলে সালোক সংশ্লেষণ হবে না, তাহলে একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে আলো, সূর্যের আলো। এই ক্লোরোফিলের ভূমিকাটা দিলে আসলে কি, সূর্যালোককে আমরা যে বলতেছি যে এইটাকে গ্রহণ করতে হবে, এইটার ফোটন কণা যেটা মানে সূর্যের আলোর ফোটন কণা থেকে শক্তির যেই সঞ্চয় বা এই যে শক্তিটাকে কনভার্সনের টোটাল প্রক্রিয়াটা মূলত যেই মেশিনের মাধ্যমে বা যেই যন্ত্রটার কথা যদি আমরা চিন্তা করি, যে একটা যন্ত্র সূর্যের আলো আসতেছে সে শক্তিটাকে বের করে নিচ্ছে, এই ঘটনাটা যেই যন্ত্রটার কথা আমরা চিন্তা করতে পারি সেটাই হচ্ছে বেসিক্যালি ক্লোরোফিল। সো ক্লোরোফিল এই রাসায়নিক যে অণুটা সেটাই মূলত এই কনভার্সনের প্রসেসটাতে হেল্প করে। তো ক্লোরোফিল যদি না থাকে তাইলে কিন্তু পুরো প্রসেসটাই বন্ধ হয়ে যাবে। সো ক্লোরোফিল আলোক শক্তিটাকে গ্রহণ করতে পারে, মিনস যে ফোটন কণাগুলো থেকে শক্তিটাকে সঞ্চয় করে নিতে পারে। ক্লোরোপ্লাস্ট যত পুরাতন হইতে থাকবে, মানে তোমার চুলা যত পুরাতন হবে, তেল ময়লা জমে চুলাটা তোমার ধীরে ধীরে আগুন কমায় দিচ্ছে, ঠিক পুরাতন ক্লোরোপ্লাস্টগুলোরও ওই সূর্যালোক থেকে শক্তি গ্রহণের ক্ষমতা কমে যায় এবং এগুলো অ্যাকচুয়ালি রিপ্লেস হইতে থাকে। যদি রিপ্লেস ঠিক মতো না হয়, গাছ বুড়া হয়ে যায়, তখন আসলে এই গাছের উৎপাদন ধীরে ধীরে কমে যায়। তো নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির যে হার, তৈরির যেই প্রসেস সেটা কত দ্রুত হচ্ছে সেটার উপরেও কিন্তু সালোক সংশ্লেষণের হার নির্ভর করে। ক্লোরোপ্লাস্ট পুরাতন হইলে সালোক সংশ্লেষণের হার কমে যাবে, সেই পুরাতনটাকে আমরা রিপ্লেস করে নতুন তৈরি করতে হবে। নতুন তৈরি করার প্রক্রিয়া যার যত ফাস্ট, সে তত বেশি সালোক সংশ্লেষণ করতে পারে। সালোক সংশ্লেষণের ক্ষমতা রক্ষার জন্য ক্লোরোপ্লাস্টের যে বিভিন্ন উপাদান সেগুলোকে পুনর্গঠন হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বলছি অলরেডি। নতুন করে তৈরি না হইলে পুরাতনগুলো দিয়ে বেশি দিন কাজ চালানো যাবে না। খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষণের পরিমাণ কমে যায়। ক্লোরোফিল যদি অনেক বেশি থাকে, দেখো ক্লোরোফিল এর মধ্যে যে বিক্রিয়াগুলো হয়, বিক্রিয়ার জন্য কিছু এনজাইম প্রয়োজন হয়। এখন দেখা গেছে তোমার ক্লোরোফিলের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু এনজাইম তো ওই পরিমাণে নাই, তাহলে এনজাইমের অভাব দেখা দিবে। ওই এনজাইমের অভাব দেখা দিলে তখন আমাদের ক্লোরোফিল আছে ঠিকই, কিন্তু এনজাইমের অভাব, তখন আমার সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা বা হারটা ওই অনুযায়ী কমে যাচ্ছে। তাহলে এই হচ্ছে সালোক সংশ্লেষণের ক্লোরোফিলের ভূমিকা। তারপরে আলোর ভূমিকাতে যদি আমরা চলে আসি, কার্বন ডাইঅক্সাইড, পানি, এটা হচ্ছে একদম সালোক সংশ্লেষণের দুইটা বেসিক উপাদান। এইটাকে আমি যখন কনভার্সনের দিকে যাবো, মানে কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য আমার কি লাগতেছে, আমরা দেখেছি শক্তি লাগতেছে, সেই শক্তিটা আসতেছে কোত্থেকে, উৎসটা কি, উৎসটা হচ্ছে সূর্য। তো সূর্যের আলো থেকে শক্তিটাকে ক্লোরোফিল কনভার্ট করে এটিপি, NADH2 মানে আত্তীকরণ শক্তিটাতে নিয়ে আসে। সেই আত্তীকরণ শক্তিটাই পরবর্তীতে আমাকে কার্বন ডাইঅক্সাইড বিজারণে হেল্প করতেছে। তাহলে সূর্যালোক থেকেই শক্তিটা মূলত ক্লোরোফিলের কনভার্সন যেটা হয় সেটা সূর্যালোক থেকেই হচ্ছে। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতেও অংশগ্রহণ করতেছে, মানে ক্লোরোফিল তৈরির যে প্রক্রিয়া সেটাতেও সূর্যালোকের ভূমিকা আছে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট সূর্যালোকের যে প্রভাবটা গাছের উপরে, সূর্যালোকের যখন সূর্যের আলো
নির্দিষ্ট পরিমাণ আলো অবশ্যই থাকতে হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। সূর্যালোক যখন আসে তখন পত্ররন্ধ্র, পাতার মধ্যে যে ছোট ছোট ছিদ্রর মতো অংশ থাকে যেটা দিয়ে তোমার পানির মানে আমরা জানি তোমার প্রস্বেদন প্রক্রিয়াও হয়ে থাকে অনেক সময়, আবার কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের ক্ষেত্রেও, গ্যাসীয় আদান প্রদানের ক্ষেত্রেও পত্ররন্ধ্রের ভূমিকা আছে। এই পত্ররন্ধ্রটা সূর্যালোকের উপস্থিতিতে উন্মুক্ত হয়ে যায়, মানে খুলে যায়। যখন ছিদ্রটা বা ওই রন্ধ্রটা ওপেন হয়ে যাচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার যেই প্রসেসটা সেটা শুরু হচ্ছে বলতে হয়তো আরও বেড়েও যাচ্ছে, এবং মূলত ওই কার্বন ডাইঅক্সাইড থেকে কিন্তু পরবর্তীতে কার্বোহাইড্রেট বা খাদ্য তৈরি হচ্ছে। তার মানে সূর্যের আলো, প্রথম কথা হচ্ছে সেই শক্তির উৎস, সূর্যের আলোটাই ক্লোরোফিল তৈরিতে ভূমিকা রাখতেছে। সূর্যের আলোতে পত্ররন্ধ্র খুলে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করতে পারতেছে। এবং এখান থেকে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সূর্যের আলো তো হিউজ পরিমাণে শক্তি, তাই না? সব শক্তি যদি আমরা আসলে জমাইতে পারতাম তাহলে তো আমাদের পৃথিবীতে শক্তির কোনো অভাব হইতো না। বাট খুবই সামান্য পরিমাণ আসলে সূর্যের আলোকের যে শক্তিটা সেটা আসলে আমরা কনভার্সন করতে পারি সালোক সংশ্লেষণের মাধ্যমে। আচ্ছা, এখান থেকে এবার এই যে পার্টটা বলতেছি, এই পার্টটা একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা হচ্ছে আমরা জানি আলোটা 7টা আলোর সম্পর্ক মোটামুটি হচ্ছে মিশ্রণ, বেনিয়া সহকলা আমরা বলি, বেনিয়া সহকলা, সহকলা। বে মানে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, শতে সবুজ, হলুদ, কমলা, লাল। এই বেনিয়া সহকলার 2টা পার্ট ছাড়া বাকিগুলা সালোক সংশ্লেষণের জন্য হেল্পফুল। সেই 2টা পার্ট হচ্ছে সহ মিন্স সবুজ এবং হলুদ। এই স আর হ মিন্স সবুজ আর হলুদ, এই আলোগুলাতে সালোক সংশ্লেষণ ভালো হয় না, বাকি সবগুলাতেই সালোক সংশ্লেষণ হবে। তাহলে আমাদের সহটা এটা হচ্ছে মূলত সালোক সংশ্লেষণের জন্য অনুপযোগী। তারপর হচ্ছে নির্দিষ্ট সীমা, মানে আলো যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কি ভাই অনেক ভালো হবে না। আলো যদি খুব বেশি বেড়ে যায়, আলো বাড়লে সালোক সংশ্লেষণের হার বাড়ে, এটা ঠিক আছে যে আলোর পরিমাণ বাড়লো সালোক সংশ্লেষণের হারও বাড়লো। কিন্তু বেশি পরিমাণে যদি বেড়ে যায় তখন কিন্তু আবার পাতার ভিতরে যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। কারণ এনজাইম ছাড়া কিন্তু ক্লোরোপ্লাস্টের যে প্রক্রিয়া, মানে ক্লোরোফিলের যেই বিক্রিয়ারগুলা, সেগুলো কিন্তু আর সম্পন্ন হওয়া সম্ভব হয় না। তার মানে এনজাইম নষ্ট হয়ে গেলে ক্লোরোফিল উৎপাদন হয় না, ফলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। সো সাধারণত কতটুকু ওয়েভলেন্থের আলো ভালো বা কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভালো? 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটারের যদি আলো হয় তাইলে সালোক সংশ্লেষণটা সবচাইতে ভালো হচ্ছে। মূলত এই আলোটা হচ্ছে কি আমাদের হচ্ছে দৃষ্টি সীমা, যেটা ভিজিবল রেঞ্জ, সেটার মধ্যেই থাকে। সো 400 থেকে 480 বা 680 ন্যানোমিটারের কথা আমরা বলতেছি। মূলত আমরা যদি বেনিয়া সহকলার যেই রেঞ্জটা সেটা জানলে এটার সাথে মিলাই নিতে পারবো। সো এই যে তথ্যগুলো দিলাম, এই প্রত্যেকটা তথ্য 2টা জায়গায় তোমার জন্য ইম্পর্টেন্ট। সিকিউতে যখন আমরা একটু আগে দেখছি যে পি আর কিউ এর ভূমিকা বা গুরুত্ব, মানে ক্লোরোফিল আর আলোর ভূমিকা বা গুরুত্ব, তখন কিন্তু আমাকে এই 2টা পয়েন্ট এখন যেভাবে দেখাইছি এভাবেই লিখতে হবে। আর এই জায়গায় বিশেষ করে সহ, যেটা এই সহ এর পার্টটা যদি তুমি বাদ দাও বাকিটা ইম্পর্টেন্ট। এগুলো তোমার এমসিকিউতে যেমন আসবে, এগুলো তোমার সিকিউতেও কিন্তু অ্যান্সার লেখার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো তোমাকে কিন্তু এটা সব জায়গাতেই, এবং এই আলো আর ক্লোরোফিলের যে ভূমিকাটা এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। সো এটা কিন্তু কোনোভাবেই তুমি মিস করতে পারবা না। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি এটা বুঝতে পারছো। এবার আমরা একটু পরবর্তী পার্টটাতে চলে যাই। আচ্ছা, কি বলছে দেখো, আমাকে একটা বিক্রিয়া দিচ্ছে, যে বিক্রিয়াতে পি এর সাথে পানি, তাইলে পানির পরে কিউ আর সবুজ কণা, আবার এখানে এ প্লাস পানি প্লাস আর, অনেকগুলো আমাকে এখান থেকে অজানা কিছু তথ্য দিয়ে দিছে। তাইলে আমি প্রথমে পি এর দিয়ে যদি শুরু করি, যেহেতু মোটামুটি বোঝা যাচ্ছে সবুজ কণা পানি তৈরি হইছে, তাইলে সবুজ কণা মিন্স ক্লোরোফিল, ক্লোরোফিল থাকলে অবশ্যই এটা সালোক সংশ্লেষণের কথাই বলা হবে। আর এখানে প্রশ্নটা পড়লে তুমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো সবুজ কণা যেহেতু ক্লোরোফিল, সবুজ কণাটা যেহেতু ক্লোরোফিল, ওকে, তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি পি পার্টটা কি হবে? পি পার্টটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হবে,
কিউ পার্টটা অবশ্যই সূর্যের আলো হবে, আর এ পার্টটা C6H12O6 মিনস গ্লুকোজ হবে, আরটা হবে অক্সিজেন। তাইলে এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়ার অজানা তথ্যগুলার কি কি হবে সেটা। এবার আমি একটু এর প্রশ্নটাতে চলে আসি। কি বলছে, এই বিক্রিয়াটাতে রাতের বেলায় কিভাবে এ উৎপন্ন হয়। এটা কি, এটা হচ্ছে আমার গ্লুকোজ অর কার্বোহাইড্রেট। তাহলে আমাকে বলছে রাতের বেলায় বলার কারণটা কি, রাতের বেলায় বলার কারণটা মানে আলোর অনুপস্থিতিতে বা আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ের মাধ্যমে কিভাবে এ উৎপন্ন হচ্ছে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে অন্ধকার পর্যায় আমার কাছে কি জানতে চাইছে, সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় সম্পর্কে জানতে চাইছে। তাহলে এই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। দেখলা যে আমরা আলোক নির্ভর পর্যায়ে অন্ধকার পর্যায়ে দুইটাই বেসিক্যালি কম বেশি কাভার করে ফেলছি। জীবজগতের ক্ষেত্রে উদ্দীপকের বিপাকীয় প্রক্রিয়া, উদ্দীপকের বিপাকীয় প্রক্রিয়াটা কি, উদ্দীপকের বিপাকীয় প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ তাহলে এবার সালোক সংশ্লেষণ নিয়ে আমাকে আর কি কি জানতে চাচ্ছে, বলতেছে সালোক সংশ্লেষণের কিউ এর উপর নির্ভরশীল। কিউটা কি, আলো। সো এবার আমরা বুঝলাম সালোক সংশ্লেষণে আলো নির্ভরশীলতা, এটা নিয়ে আমাকে প্রশ্ন করছে। কোথায় চলে যাবে আমরা, এই যে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, এই আলোর ভূমিকা, এটাই আমাকে এখানে সম্পূর্ণ ব্যাখ্যা করে লিখতে হবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি দুইটা প্রশ্ন, যে এখান থেকে আমরা বুঝলাম যে কেমন টাইপের প্রশ্নগুলো আমরা এখান থেকে পাইতে পারি। আশা করি মোটামুটি সবার কাছে সালোক সংশ্লেষণ সংক্রান্ত যে বিষয়গুলো ছিল এটা মোটামুটি ক্লিয়ার। এবার আমরা একটু সালোক সংশ্লেষণের গুরুত্বটাতে চলে যাব, যেটা ঘয়ের প্রশ্নেতে খুব বেশি আসতে দেখা গেছে। সো সৌরশক্তি জীবজগতের প্রধান শক্তির উৎস, এটা অলরেডি আমরা অনেকবার বলছি যে পৃথিবীর সকল শক্তির উৎস বা আধারটা হচ্ছে সূর্য, এবং প্রাণীর যে খাদ্যটা আমার দরকার হবে সেটা কিন্তু মূলত এই উদ্ভিদ থেকে যেহেতু আমি পাচ্ছি, তাহলে সেটা কি প্রক্রিয়ার মাধ্যমে পাচ্ছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে পৃথিবীর সকল শক্তির উৎস সেই সূর্য থেকে শক্তিটা আসলে গ্রহণ করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। প্রাণীকুলের পুরা জীবকুলের খাদ্য তৈরি হয় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমাদের কার্বন ডাইঅক্সাইড কিন্তু খুব একটা প্রয়োজন হয় না দেহের কোনো কাজে, বরং শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়ে পরিবেশে চলে যায়। এখন ধরো আমরা যদি সবাই শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি কিন্তু কেউ কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ না করে, তাইলে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, যেটা আমাদের জন্য খুব একটা ভালো না বা ক্ষতিকর। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে এমন একটা প্রক্রিয়া সালোক সংশ্লেষণ, এবং সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কিন্তু আমাদের জন্য আবার খাবার তৈরি করতেছে। তাহলে এই টোটাল প্রসেসটা দেখলে গ্যাসের যে ভারসাম্য মিনস কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে ভারসাম্যটা, সেই ভারসাম্যটা রক্ষাতেও কিন্তু সালোক সংশ্লেষণের একটা ভূমিকা আমরা পাচ্ছি। শ্বসন প্রক্রিয়া এবং গ্যাসের চক্র, যেটা একটু আগে বললাম যে শ্বসনের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি। এখন তাইলে অক্সিজেন আমার দরকার, তাহলে অক্সিজেনটা কেউ সাপ্লাই করতে হবে। সাপ্লাইটা কোত্থেকে আসতেছে, সাপ্লাইটা সালোক সংশ্লেষণ থেকে আসতেছে, কারণ সালোক সংশ্লেষণের উৎপাদে কি তৈরি হয়, অক্সিজেনটা তৈরি হয়, আর সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, যেটা আবার গ্রহণ করতেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ। সেইটা একটা ইম্পর্টেন্ট পার্ট। প্রাকৃতিক দুর্যোগের কথা আমরা যেটা বলতেছি, গাছ যত কেটে ফেলতেছি কার্বন ডাইঅক্সাইড যে গ্রহণ করবে তারা তত কমে যাচ্ছে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বেড়ে যাচ্ছে। আর যে অক্সিজেন আমাকে আসলে দান করে দেয়, তাহলে সে অক্সিজেনের মাত্রাটা কমে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যত বাড়বে আর অক্সিজেন যত কমবে, কার্বন ডাইঅক্সাইড আমরা জানি একটা গ্রিন হাউস গ্যাস, তাই না? তার মানে পৃথিবীর তাপমাত্রা বাড়ার জন্য এর ভূমিকা আছে। তারপরে হচ্ছে অ্যাসিড বৃষ্টিতেও কিন্তু, কারণ কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে মিলে কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এরকম আরও অনেকগুলো প্রসেস এর মধ্য দিয়ে আসলে কার্বন ডাইঅক্সাইডটা তাপমাত্রা বাড়ায় দেয়, অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ায় দেয়। যদি অ্যাসিড বৃষ্টির আরও কিছু ভাইটাল রিজন আছে, ওগুলো ডিফারেন্ট। মূলত প্রকৃতির যে ভারসাম্যটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে
নষ্ট করে ফেলে যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঠিকভাবে না চলে। তারপর সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা কি পাই? গাছপালা পাই, গাছপালাটাই আমার জ্বালানি হিসেবে কাজ করি, গাছ বিভিন্ন ফল দেয়, সেগুলো থেকে আমরা আবার খাবার তৈরি করি, আবার বিভিন্ন ধরনের কেমিক্যালও আমরা গাছ থেকে পাই। তো শিল্প, জ্বালানি সবগুলা ক্ষেত্রে গাছের অনেক ভূমিকা আছে এবং সেটাও অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে। ফাইনালি মানব সভ্যতা টিকায় রাখতে যদি গাছপালা না থাকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না থাকে, নাই। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি হয়, সেটা আমরা খাই, আমাদের শক্তি তৈরি হয়, কাজ করি, মানব সভ্যতার একটা অগ্রযাত্রা বজায় থাকতেছে। গাছপালা না থাকলে, সালোক সংশ্লেষণ না হইলে এই পুরা ঘটনাটা, সিস্টেমটা অ্যাকচুয়ালি ভেঙে যাবে পুরা সবাই। শক্তির উৎস তো আছে সূর্য, তার থেকে শক্তিটা নেওয়ার ক্যাপাবিলিটি তো আর গাছ ছাড়া কারো নাই, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া নাই। তাহলে এই প্রসেসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো পুরা সূর্য থেকে আমরা বিচ্ছিন্ন। তার মানে আমরা পাওয়ারের যে সোর্স সেটা থেকে বিচ্ছিন্ন হলে তো পুরা পৃথিবী শেষ। এই জিনিসগুলো আমরা যখন গুরুত্বটা লিখবো তখন সেখানে মেনশন করতে হবে। সো দেখি এবার প্রশ্নটা একটু দেখি কেমন প্রশ্ন। আমরা সালোক সংশ্লেষণের মোটামুটি এটা লাস্ট প্রশ্ন দেখতেছি। বলতেছে আমাদেরকে দুইটা বিক্রিয়া দিছে, এখানে দুইটা বিক্রিয়া দেখে আমরা মোটামুটি জিনিসটা আন্দাজ করতে পারতেছি। কেন আন্দাজ করতে পারতেছি? সহজ কিছু তোমাকে টেকনিকের কথা বলি। প্রথম কথা হচ্ছে, সবসময় মাথায় রাখবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় আর শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজটা ব্যবহৃত হয়। তার মানে গ্লুকোজটা সালোক সংশ্লেষণে থাকবে উৎপাদে আর শ্বসন প্রক্রিয়া এটা থাকবে বিক্রিয়কে। আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে অক্সিজেনটা শ্বসন প্রক্রিয়া ব্যবহৃত হয়, তার মানে এটা থাকবে বিক্রিয়কে, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা উৎপাদিত হয়, তার মানে এটা থাকবে উৎপাদে। আরেকটা জিনিস আমরা দেখব, কার্বন ডাইঅক্সাইডটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয়, তাহলে এইটা থাকবে বিক্রিয়কে, আর শ্বসন প্রক্রিয়া এটা উৎপন্ন হয়, এটা থাকবে উৎপাদে। তাইলে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি কোনটা শ্বসন আর কোনটা সালোক সংশ্লেষণ। এবং আমরা যখন অধ্যায় 4 জীবনী শক্তিটা পড়বো, এই দুইটা বিক্রিয়া যাতে আমাদের অলওয়েজ খুব ভালোভাবে আয়ত্ত করা থাকে। কারণ এই দুইটা বিক্রিয়াকে কিন্তু উদ্দীপক বলি, প্রশ্ন বলি, বেসিক কনসেপ্ট বলি, সবগুলো এখান থেকে ডেভেলপ হয়। এবং সালোক সংশ্লেষণ আর শ্বসন প্রক্রিয়া একটা যে আরেকটার উপরে নির্ভরশীল, এই দুটো বিক্রিয়ার দিকে তাকায় আমি যেই 3টা পয়েন্টের কথা বলছি, এই 3টা পয়েন্ট দিয়েই কিন্তু তুমি একজনকে আরেকজনের সাথে রিলেট করে দিতে পারবা। দেখি এবার আমাদের প্রশ্নটাই কি চাইছে। প্রশ্নটায় বলছে উদ্দীপকে 1 নং প্রক্রিয়ার প্রথম ধাপটি ব্যাখ্যা করতে বলছে। 1 নং প্রক্রিয়াটা কি? 1 নং প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপটা ব্যাখ্যা করতে বলছে। আমি সবাত শ্বসনের প্রথম ধাপ চাইছে। আমরা সবাত শ্বসনের প্রথম ধাপে আসছি। আমরা শ্বসন শুরু করলে এই প্রশ্নটার অ্যান্সার আমরা এমনিতেই পাবো। সো এটা মূলত আমার কাছে সবাত শ্বসন উদ্দীপকের 1 নং প্রক্রিয়া, যেহেতু অক্সিজেন আছে এবং এটা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া, তাইলে এটা হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসনের প্রথম ধাপ সম্পর্কে জানতে চাইছে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস সম্পর্কে আমার কাছে জানতে চাইছে। সো গ্লাইকোলাইসিস কি হয় না হয় সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত সামনের দিকে আগাবো, তখন আমরা চলে আসব। আপাতত হচ্ছে আমরা একটু পরের প্রশ্নটাতে দেখি। গ্লাইকোলাইসিসটা আমরা একটু পরেই হচ্ছে আবার দেখতেছি। গ্লাইকোলাইসিস, আচ্ছা ওখানে একদম একটা সাইডে বোঝা যাচ্ছে না, এখানে একটু লিখে দেই গ্লাইকোলাইসিস। ওকে, তারপরে উদ্দীপকে উল্লিখিত 2 নং প্রক্রিয়াটায় এর ভূমিকা, যেটা তোমাদেরকে একটু আগে বলছি যে আলোর ভূমিকা। মানে আলো, হচ্ছে আলো। তো সূর্যালোকের ভূমিকা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এটা মূলত আমাদের কাছে এখানে জানতে চাইছে। সো এই দুটো প্রশ্ন নিয়ে আশা করি আমাদের আলোচনা হয়েছে। আলো নিয়ে আর গ্লাইকোলাইসিস নিয়ে আমরা একটু পরে আবার আলোচনা করব। সো প্রশ্নের ধরনটা আশা করি বুঝতে পারতেছো। সিলেট বোর্ড 2024-এর প্রশ্ন। এটা দেখানোর মূল কারণটা হচ্ছে দুইটা বিক্রিয়ার মধ্যে তুলনাটা তোমাদেরকে একটু বুঝায় দেওয়া। সো এই প্রশ্নটার আসলে বেসিকটা হোপফুলি ক্লিয়ার। চলে এবার একটু আমরা আস্তে আস্তে সালোক সংশ্লেষণ নিয়ে অনেক কথাবার্তা বলছি, শ্বসনের দিকে এবার একটু আগাই আমরা। ওকে, সো সালোক সংশ্লেষণ এই চ্যাপ্টারের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, শ্বসন হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা শ্বসনটায় যেটা বলি যে সালোক সংশ্লেষণে আমার যেই খাবারটা তৈরি হলো, মিনস কার্বোহাইড্রেট, বা আমি যদি বলি গ্লুকোজের কথা, সেই গ্লুকোজ বা কার্বোহাইড্রেটটা থেকে এবার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমার দেহের জন্য প্রয়োজনীয় যে শক্তিটা সেটাকে বের করে নিয়ে আসা। তাইলে
খাবার খাইলাম, খাবারের ভিতরে শক্তি সঞ্চিত আছে, কিন্তু সেটাকে ব্যবহার করতে হইলে আমাকে শ্বসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হবে। তাইলে রাসায়নিক শক্তিটাই পরবর্তীতে আমার বডিতে কাজ করবে। তাহলে খাবারের ভিতরে শক্তিটাকে আমার দেহে ব্যবহারযোগ্য শক্তিতে কনভার্ট করাটাই মূলত হচ্ছে তোমার এই শ্বসনের কাজ। শ্বসনের মধ্যে আসলে কিসের শ্বসন ঘটে বা কাদের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে আমরা যদি একটু দেখি। শর্করা, প্রোটিন, ফ্যাট, জৈব অ্যাসিড সবগুলাই মূলত অক্সিডাইজড হইতে পারবে, বাট মূলত সব কিছুর মূল কথা সেটা হচ্ছে আমার এই জিনিসটা, সেটা হচ্ছে রাসায়নিক শক্তিটা এখান থেকে তৈরি করা। তো আমরা জানি মোটামুটি ফ্যাটের শক্তিটা বেশি পাওয়া যায়, যেহেতু এটার মধ্যে মানে ক্যালোরি বেশি বা শক্তি বেশি। সোজা কথা বলতে গেলে মূলত সব কথার মূল কথা হচ্ছে শ্বসন প্রক্রিয়ার শক্তি তৈরি হয়। শক্তি তৈরির জন্য আমাদের দেহে যে শক্তি ঘর বা পাওয়ার হাউস সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো মূলত হচ্ছে শ্বসন প্রক্রিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেই অঙ্গাণুটা ভূমিকা রাখে সেটা মাইটোকন্ড্রিয়া। তার পাশাপাশি সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু সেই ক্ষেত্রে ভূমিকা রাখে, বা সাইটোপ্লাজমে কিছু বিক্রিয়া কিন্তু সম্পন্ন হয়। তো শ্বসনের যেই বেসিক কথাবার্তা সেইটাতে একটু আমরা চলে আসি এই জায়গাতে। সো শ্বসনের ক্ষেত্রে আমরা মূলত বলি শ্বসনটা হইতে পারে সবাত শ্বসন এবং অবাত শ্বসন। শ্বসনটা সবাত শ্বসন দিয়েও হইতে পারে, অবাত শ্বসন দিয়েও হইতে পারে। তো সবাত শ্বসন মানে এইখানে তোমার অক্সিজেনটা মাস্ট। এখানে আমি একটু পার্থক্য আকারে জিনিসটা দেখাইছি যাতে তোমাদের সবাত শ্বসন অবাত শ্বসনের পার্থক্যটা অনেক সময় আসে, সেটা আসলেও যাতে তোমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে কাভার করে ফেলতে পারো। তাহলে আমরা সবাত শ্বসন এবং অবাত শ্বসনের জন্য যদি একটু দেখি, তাহলে আমরা দেখতেছি এখানে অক্সিজেনের প্রয়োজন হয় আর এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। শ্বসনিক বস্তু এখানে সম্পূর্ণরূপে জারিত হয়। কেন জারিত হয় সম্পূর্ণরূপে? কারণ এখানে অক্সিজেনটা প্রপারলি পাওয়া যায় বলে জারণটা হয় সম্পূর্ণ। আর এখানে অক্সিজেনের সাহায্য ছাড়াই জারিত হয়, কিন্তু সেই জারিত হওয়াটা আংশিকভাবে হয়, সম্পূর্ণরূপে হয় না। আচ্ছা, যেহেতু এখানে সম্পূর্ণ জারণ হচ্ছে যার কারণে এখানে বিপুল পরিমাণে শক্তি তৈরি হয়, আর যেহেতু এখানে সম্পূর্ণ জারণ হয় না যার কারণে এখানে শক্তির পরিমাণ সবাত শ্বসন থেকে অনেক কম হয়। এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে যখন জারিত হয় তখন এখান থেকে 38টা এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড আরও কিছু তৈরি হয়। আর এখানে মূলত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কিছু পরিমাণে শক্তি তৈরি হয়, মূলত এখান থেকে অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড এগুলো তৈরি হয়। তো অবাত শ্বসনটা আমাদের মূলত যে কাজে লাগে সেটা হচ্ছে আমাদের অ্যালকোহল উৎপন্ন হওয়ার প্রক্রিয়ায়, দইয়ের ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড তৈরির প্রক্রিয়ায়, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরির মাধ্যমে আমাদের যে রুটি বা বেকারি আইটেমগুলো ফুলানো সেটাতেও তোমার এটা ব্যবহৃত হয়। সো অবাত শ্বসন আর সবাত শ্বসনের একদম বেসিক ডিফারেন্সটা আশা করি এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে একটু আমরা একটা প্রশ্নতে চলে যাব। যাওয়ার আগে আমরা একটু সবাত শ্বসনের প্রসেসটা নিয়ে আলোচনা করব। সো আমরা সবাত শ্বসনটাতেই হচ্ছে বেশি ফোকাস করি, কারণ হচ্ছে সবাত শ্বসন থেকে পরীক্ষাতে প্রশ্ন একটু বেশি আসে। অবাত শ্বসন থেকেও প্রশ্ন আসে, বাট সবাত শ্বসন থেকে একটু প্রশ্ন আসার হারটা বেশি। এখান থেকে তোমরা সবাত শ্বসন প্রক্রিয়া টোটাল স্টেপ বাই স্টেপ একটা ফ্লো চার্ট দেখতেছো। এই ফ্লো চার্টটার অনেকগুলো ইম্পর্টেন্স আছে। এই ইম্পর্টেন্সগুলো আমি একটা একটা করে তোমাদেরকে বলি। ফ্লো চার্টটা ডিরেক্টলি পরীক্ষাতে আসে ফ্লো চার্ট হিসেবে, যে বলে প্রবাহ চিত্র আঁকতে। তাহলে তখন তো তোমার এই ফ্লো চার্টটা আঁকতেই হবে। অনেক সময় তোমাকে সবাত শ্বসনের ধাপগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। সো তুমি যদি ফ্লো চার্টটা জানো তুমি ধাপ সম্পর্কে জানবা। ইভেন সবাত শ্বসনের যে শক্তির চার্ট, সেই শক্তির চার্টের বেসিক কনসেপ্টগুলো যদি তুমি এইটা বুঝো, খুব সহজে ওইটা তুমি নিজেই ফিল আপ করে নিতে পারবা। তাহলে আমার টোটাল কনসেপ্টটা হচ্ছে আমি সবাত শ্বসন সম্পর্কে যখন জানবো তখন এই জায়গাটা একটু ভালো করে ফোকাস করব। সো আমিও তোমাদেরকে এইটা একটু রিলেট করে পড়াই, এবং এইটা হয়তো বা তোমাদের কাছে দেখে একটু জটিল মনে হচ্ছে। আমি চেষ্টা করি এটাকে একটু সহজভাবে, কিছু ইনফরমেশান একটু সাইডলাইনে রেখে মূল ইনফরমেশানগুলো যাতে তুমি মাথায় রাখতে পারো সেই প্রসেসটা তোমাকে একটু ডেভেলপ করে দেয়। সো আমি মূলত ফ্লোচার্টটাই পড়াচ্ছি, এটার একটা সহজ ভার্সন তোমাকে দেখাচ্ছি যাতে এটা দেখে তোমার কাছে খুব বেশি কমপ্লেক্স মনে না হয়, বা এটার বেসিক কোর আইডিয়াটা যাতে তোমার কাছে খুব ইজিলি তুমি বুঝে ফেলতে পারো। প্রথমে আমরা একটু গ্লুকোজকে এইভাবে লিখি, C6H12
12O6। সো আমরা এটাকে কি বলতেছি? আমরা এটাকে বলতেছি গ্লুকোজ। গ্লুকোজ, ফাইন, গ্লুকোজ। তাহলে আমি কেন উপরে সংকেতটা লিখলাম? সংকেত জানা থেকে এখানে অ্যাকচুয়ালি কয়টা করে কার্বন আছে এই জিনিসটা জানা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। সো আমি দেখতেই পারতেছি গ্লুকোজে কার্বনের নাম্বার হচ্ছে 6। গ্লুকোজে কার্বনের নাম্বার হচ্ছে 6টা কার্বন। ফাইন, এবার গ্লাইকোলাইসিস প্রসেসটার নাম কি ভাইয়া? প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। একটু ইংলিশে লিখি তাহলে এখান থেকে বুঝতে সুবিধা হবে। গ্লাইকোলাইসিস। এই গ্লাইকো কথাটা আসছে গ্লুকোজ থেকে, আর লাইসিস কথাটার মানেটা হচ্ছে ভেঙে ফেলা বা বিয়োজিত করে ফেলা। তাহলে আমি গ্লুকোজকে ভেঙে ফেলতেছি। কিসে ভেঙে ফেলতেছি দেখি? গ্লুকোজকে আমি ভেঙে ফেলতেছি। কিসে ভেঙে ফেলতেছি? চলো এবার সেটা একটু যাই। ওকে, ভেঙে আমি যে জিনিসটা মাথায় রাখবো, প্রথম ধাপটাতে গ্লুকোজটা অর্ধেক হয়ে ভাঙে। তাহলে 6টা কার্বনকে যদি আমি অর্ধেক করে দেই, 3টা করে কার্বন চলে আসে এবং সেইটার নাম আমরা দেই হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কি নাম দেই? পাইরুভিক অ্যাসিড। তাহলে পাইরুভিক অ্যাসিডের কয়টা কার্বন? পাইরুভিক অ্যাসিডের 3টা কার্বন। সেইমভাবে এই পাশেও যদি লিখি আমরা বলবো পাইরুভিক অ্যাসিড কয়টা কার্বন? 3টা কার্বন। তাহলে দেখো তো, এই পাশেও 3টা কার্বন, এই পাশেও 3টা কার্বন, মিনস আমার কার্বনের কোনো লস হয় নাই। তাহলে আমরা বলতে পারি C3 + C3 মানে হচ্ছে তোমার এখান থেকে 3টা কার্বন, 3টা কার্বন, 6টা কার্বন। তাহলে এখানে আমার কোনো কার্বনের লস নাই। কার্বনের লস হইলে সেটা কার্বন ডাইঅক্সাইড আকারে লস হবে, যেটা একটু পরে তুমি দেখবা। তাহলে দেখো তো, আমরা এই ফ্লোচার্টের গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত চলে আসছি। এবার পরের ধাপের দিকে একটু আগাই। হ্যাঁ, পরের ধাপে পাইরুভিক অ্যাসিডটা এবার ভাঙবে। পাইরুভিক অ্যাসিডটা এবার ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? অ্যাসিটাইল কো এনজাইম তৈরি করবে। কি তৈরি করবে? অ্যাসিটাইল কো এনজাইম। এখানেও একটু জাস্ট ডট ডট দিয়ে দিই, অ্যাসিটাইল কো এনজাইম। এখানে একটু বুঝার বিষয় আছে, ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবো সবাই। হ্যাঁ, দেখো, অ্যাসিটাইল কো এনজাইমের কার্বন হচ্ছে 2টা। এখানে অ্যাসিটাইল কো এনজাইমের কার্বন হচ্ছে 2টা। তুমি এখন জিজ্ঞেস করবে, ভাই এখানে 3টা ছিল, এখানে যে 2টা হইল, আরেকটা কার্বন কোথায়? এটাই আমরা এখান থেকে দেখাবো। এটা আসলে লস হয়, লস বলা যায় না, মিনস এটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যায়। এবার মিলাও তো, এখানে 2টা আর এখানে 1টা, 3টা কার্বন মিলছে। তাহলে এই পাশেও আমরা একটু কার্বনের হিসাবটা মিলাই, এই পাশেও কার্বন ডাইঅক্সাইড বের হবে। কেন বের হবে? কারণ এই 2 1 আর এই 1 মিলাই 3টা কার্বন। তার মানে যখনই কোনো একটা যৌগে কার্বনের নাম্বারটা কমে যাবে, সেইটা এক্সট্রা যে কার্বনটা থাকতেছে, মানে অ্যাডিশনাল যে কার্বনটা থাকার কথা, সেটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাবে। ফাইনালি এইটা ক্রেবস চক্রের মধ্য দিয়ে যায়। তাহলে দেখো, আমরা এই অ্যাডিশনাল পার্টগুলোতে আপাতত যাচ্ছি না, এগুলো একটু জটিল প্রসেস। এইটা হয়তো তোমাকে বোঝানোটা এইভাবে এত ইজিলি পসিবল হয় না, ওইটা অনেক বিক্রিয়ার ভিতর দিয়ে আসতেছে। আমরা মূলত আগে কোর যে স্কেলিটনটা পুরো প্রসেসে, সেটা একটু দেখি, আর বাকিগুলো তোমাকে হয়তো একটু নিজের মতো করে অ্যারেঞ্জ করতে হবে। তাইলে অ্যাসিটাইল কোএনজাইমের পর্যন্ত আমরা চলে আসছি, এবার আমরা ক্রেবস চক্রের পার্টটাতে চলে আসবো। অ্যাসিটাইল কোএনজাইমের যে 2টা কার্বন, এবার এখান থেকে নতুন কোনো যৌগ তৈরি হবে না। দেখো, গ্লুকোজ ছিল, ভেঙে পাইরুভিক অ্যাসিড একটা যৌগ তৈরি করছে, অ্যাসিটাইল কোএনজাইম একটা যৌগ তৈরি করছে। এইবার যে ঘটনাটা ঘটবে, ক্রেবস চক্রের মধ্য দিয়ে যখন এরা যায়, ক্রেবস চক্রের মধ্য দিয়ে যখন এরা যাচ্ছে, গিয়ে যেই ঘটনাটা ঘটে,
এই দুইটা কার্বন, দেখো এখানে এখন আমার কাছে দুইটা কার্বন আছে, এখানে দুইটা কার্বন আছে, এই দুইটা কার্বনের দুইটাই কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে গেছে। এইখানে যে দুইটা কার্বন ছিল সেই দুইটাও কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাচ্ছে। এই ঘটনাটা আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কোর স্কেলিটনটা। গ্লুকোজ 6 কার্বন অর্ধেক হয়ে 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড, তারপরে এই পাশেও যা ঘটবে ওই পাশেও তা ঘটবে। একটা কার্বন ডাইঅক্সাইড যদি বের হয়ে যায়, মানে পাইরুভিক অ্যাসিড 3 কার্বন, অ্যাসিটাইল কোএনজাইম 2 কার্বন, তাহলে গ্যাপ হচ্ছে একটা কার্বনে, তাহলে সেই একটা কার্বন হবে কার্বন ডাইঅক্সাইড। অ্যাসিটাইল কোএনজাইম থেকে নতুন করে কিছুই তৈরি হয় নাই, তাহলে কি তৈরি হবে? দুইটা কার্বন ডাইঅক্সাইড এ কনভার্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে টোটাল ফ্লো চার্টটা। তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস আরটিপিসিটিপি প্লাস তাপ শক্তি। সো এই হচ্ছে বেসিক একদম তোমার স্কেলিটনের কনসেপ্টটা। আর এইগুলো আসলে এত ইজিলি এভাবে ব্যাখ্যা করা একটু কঠিন। এইগুলো আমাদেরকে মোরলেস একটু মনে রাখার যেই প্রসেসটা সেটার মধ্যে দিয়ে যাইতে হবে। আদার দেন দ্যাট তুমি যদি খুব জটিল প্রসেসগুলো বুঝতে না চাও, তো এইটা একটু বেসিক্যালি তোমার মূলত এই পার্টটা যদি তুমি বুঝতে পারো, বাকিগুলো একটু ইজিলি ম্যানেজ করা পসিবল। বাট এই কোর স্কেলিটনটার অনেকটাই বেসিকটা অনেকে বুঝে না, যার কারণে জিনিসটা অনেক কঠিন মনে হয়। আমার মনে হয় এভাবে সহজ করে যদি জিনিসটা একটু বুঝতে পারো, তোমার জন্য বাকি প্রসেসটা মনে রাখাটা বা জিনিসটা নিয়ে কাজ করাটা ইজি। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্নে চলে আসি যে কেমন প্রশ্ন অ্যাকচুয়ালি এখান থেকে আসতে পারে বা আসে। দুইটা চিত্র দিয়েছে, চিত্র ই আর চিত্র এফ। তারপর আমাকে বলতেছে দেখো কি হচ্ছে ঘটনাটা, কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, পানি ঢুকতেছে, বুঝলাম। আর ওপাশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। একটু আমরা জিনিসটা অবজার্ভ করি। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, অক্সিজেন ঢুকতেছে, এই প্রসেসটা অবশ্যই শ্বসন। আর অক্সিজেন যেহেতু আছে তার মানে অবশ্যই এটা সবাত শ্বসন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে আমরা দেখছি চিত্র ই। চিত্র ইতে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, পানি ঢুকতেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি এই দুইটা উৎপাদকে থাকবে না বিক্রিয়কে থাকবে, মানে উৎপাদে না বিক্রিয়কে? অবশ্যই যেহেতু এই দুইটা যাচ্ছে মিনস এটা বিক্রিয়কে, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি যাবে। যদিও অবশ্যই এখানে আউটফ্লোটা কি হয় সেটা দেখাইলে একটু ভালো হতো, যদি এটা বুঝাইতো যে আউটফ্লো কার্বন অক্সিজেন, তাহলে আরও সুবিধা হইতো। বাট না হইলেও সমস্যা নাই, পানিও ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে। পানি আর কার্বন ডাইঅক্সাইড মূলত কিসে ভূমিকা রাখে? সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। তাহলে আমরা চিত্র এফ এর যেই জিনিসটা দেখতেছি যে উৎপন্ন শক্তির প্রবাহ চিত্র, তাহলে আমাদেরকে ওই সবাত শ্বসনের প্রবাহ চিত্রটা সম্পর্কে অ্যাকচুয়ালি জানতে চাইছে। এই প্রবাহ চিত্রটা আমাদের কাছে জানতে চাইছে, যেটা আমরা একটু ইজিলি এখানে জিনিসটাকে বুঝায় দিছি। তো এই প্রবাহ চিত্রটা আমাদেরকে পরীক্ষাতে সুন্দর করে এটাই এঁকে দিতে হবে। ওকে, তারপরে কি বলছে, চিত্র ই এবং চিত্র এফ প্রক্রিয়া দুইটা একে অপরের পরিপূরক। এই একে অপরের পরিপূরক যখনই আমাদেরকে বলবে, আমরা অবশ্যই যে বিক্রিয়া দুটা নিয়ে আমরা একটু আগে যে বিক্রিয়াটা দেখাইছি, এই বিক্রিয়া দুইটা আমাদেরকে মাস্ট লিখতেই হবে। বিক্রিয়া দুইটা কমপ্লিট করলাম হচ্ছে এই জায়গাটায়। ওকে, এই বিক্রিয়া দুইটা আমাদেরকে মাস্ট এখান থেকে দিতে হবে। যখনই সালোক সংশ্লেষণ আর হচ্ছে তোমার ইসের মধ্যে শ্বসনের মধ্যে দুইটা আন্তঃনির্ভরশীলতার কথা বলবে, এই দুইটা বিক্রিয়া চলে আসবে। এবং এই দুইটা বিক্রিয়ার মধ্যে আমি যে পয়েন্টগুলো বারবার বলছি, প্রথম কথা হচ্ছে এখানে অক্সিজেন দরকার হয়, এখানে অক্সিজেন তৈরি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। এখানে সালোক সংশ্লেষণের মাধ্যমে আমার গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই গ্লুকোজটা গিয়ে শ্বসনে ব্যবহৃত হচ্ছে। দেখো একটা প্রসেস পুরোপুরিভাবে আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। যেইটা এখানে উৎপাদ সেইটা এখানে বিক্রিয়ক, যেইটা এখানে উৎপাদ সেইটা এখানের বিক্রিয়ক। তার মানে এখানে একটা ক্রস হচ্ছে, দেখো এখানে একটা ক্রস হয়ে যাচ্ছে, মানে যেইটা এইখানের উৎপাদ ওইটা ওইখানের বিক্রিয়ক, যেটা এইখানের বিক্রিয়ক ওইটা ওইখানের উৎপাদ। সো এইভাবে জিনিসটার মধ্যে একটা আন্তঃনির্ভরশীলতা ডিপেন্ড করে, যেটা অ্যাকচুয়ালি এই দুইটা বিক্রিয়া মাস্ট মেনশন করে তোমাকে এই যে তিনটা বিষয় বলছি, এই তিনটা বিষয়ে ব্যাখ্যা করে বলে দিতে হবে। সো মোটামুটি আমরা শ্বসনের বেসিক আইডিয়াটা, ফ্লোচার্টটা এবং কেমন প্রশ্ন হইতে পারে সেটা নিয়ে মোটামুটি একটা আলোচনা করে ফেলছি।
এবার আমরা একটা সবাত শ্বসনের সংক্ষিপ্ত যে বর্ণনাটা সেটা একটু দেখব। খুব বেশি ইনডেপথ অ্যানালাইসিস এখান থেকে হয়তো আমাদের প্রয়োজন পড়বে না, যেহেতু আমরা অলরেডি একটা ফ্লো চার্ট দিয়ে জিনিসটাকে কিছুটা বুঝে ফেলছি। তারপর আমি জাস্ট ধাপ আকারে জিনিসটাকে বলি, ওখানে তো তোমরা জাস্ট র্যান্ডমলি একটা ফ্লো দেখাইছি। প্রথম কথা হচ্ছে সবাত শ্বসনের 4টা ধাপ হয়। আমরা মূলত গ্লাইকোলাইসিসটা দেখাই, তারপরে হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিডের থেকে অ্যাসিটাইল কোএনজাইমের সৃষ্টিটাকে দেখাই, তারপরে হচ্ছে ক্রেবস চক্র দেখাই, তারপরে ইলেকট্রনের প্রবাহতন্ত্র। এই জিনিসটা হচ্ছে মূলত আমরা 4টা স্টেপে দেখাই। যদিও শক্তি চার্টে যখন আমরা যাই তখন আমরা ইলেকট্রন প্রবাহতন্ত্রটাকে ওইভাবে শক্তি চার্টে দেখানোর কিছু থাকে না। সো বেসিক্যালি 4টা ধাপ আমরা সবাত শ্বসনের কথা বলি, বা শক্তি চার্টে যখন আমরা যাই আমরা ক্রেবস চক্র পর্যন্ত মূলত দেখাই। আচ্ছা, গ্লাইকোলাইসিস ধাপ। গ্লাইকোলাইসিস নামটা শুনেই বোঝা যাইতেছে যে গ্লুকোজ ভেঙে যাচ্ছে, গ্লুকোজ ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু আগে একটা প্রশ্নের গতে বলছিলাম গ্লাইকোলাইসিস হবে, সো আমরা একটু প্রসেসটা আরেকবার দেখি। প্রথম কথা, গ্লাইকোলাইসিসে গ্লুকোজ যেহেতু ভাঙবে, কিভাবে ভাঙবে? এটা সমান হয়ে ভাঙবে। 6টা কার্বন 3 ডিভাইড হয়ে যায়। 3 ডিভাইড হয়ে কি করবে তাইলে? একটা গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6, এইটা ভেঙে বা জারিত হয়ে 2টা পাইরুভিক অ্যাসিড। কেন? ওইখানে কার্বন 6টা আর পাইরুভিক অ্যাসিডের 3টা, তাহলে 3টা কার্বনের 6, C6 ডিভাইড হয়ে যাচ্ছে C3 অ্যান্ড C3 গেল, তাহলে 2 হলো পাইরুভিক অ্যাসিড আসলো। সাথে 4টা এটিপি তৈরি হচ্ছে। সেই 4টা এটিপির মধ্যে প্রসেস এর ভিতরেই আবার 2টা খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমি 4টা পাইছি, 2টা চলে গেছে, তার মানে আমি আর 2টা এখান থেকে অবশিষ্ট পাবো। এবং সাথে আরও তৈরি হবে 2 অণু NADH+H+। তার মানে এটিপি আমার কাজে লাগবে, NADH+H+ তো কাজে লাগবে না। এইটাকে তাহলে আমার কনভার্ট করে নিতে হবে কিসে? এটিপিতে। তুমি বলবে ভাই কীভাবে কনভার্ট করে? এই কনভার্সনের প্রসেসটা কিন্তু জানাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই কনভার্সনের প্রসেসটা জানাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমার কাছে NADH+, বা NADH2 বা যদি থাকে, তুমি এইটাকে কনভার্ট করে নিবা 3টা এটিপিতে, যেটা আমরা শক্তির চার্টে গিয়ে এটা কাজে লাগাবো। যদি FADH2 আসে তাইলে সেটাকে কনভার্ট করে নিব 2টা এটিপিতে। যদি জিটিপি আসে কনভার্ট করে নিব একটা এটিপিতে। এটা এমসিকিউর জন্য লাগবে, এটা সবাত শ্বসনের শক্তি চার্ট করতে গেলে লাগবে। সো এই পার্টটা আমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, কনভার্সনগুলো, কারণ আমার দেহ এটিপি ছাড়া বাকিগুলোকে ইউজ করতে বা কাজে লাগাইতে পারে না। তাহলে এবার চলে আসি আবার সে আগের জায়গাটায়। 2 অণু NADH+H+ পাইলাম, মিনস আমি এটাকে এটিপিতে কনভার্ট করে নিব। একটা থেকে পাই 3টা, তাহলে 2টা থেকে পাই 2 × 3 বা 6টা এটিপি। একটু পরে এটা শক্তি চার্টও দেখতে পারবো। কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, যেহেতু গ্লাইকোলাইসিসে অক্সিজেনের দরকার নাই, তাইলে আমি এটা সবাত শ্বসনও ইউজ করতে পারবো, অবাত শ্বসনও ইউজ করতে পারবো। তো এই জন্য সবাত এবং অবাত শ্বসন 2টারই প্রথম ধাপ হচ্ছে এই গ্লাইকোলাইসিস, এবং এইটা মূলত ঘটে, শক্তি পরিমাণ কম এবং মূলত ঘটে সাইটোপ্লাজমে। ফাইন, সেকেন্ড পার্টটাতে চলে যায়। অ্যাসিটাইল কোএনজাইম তৈরি, মিনস পাইরুভিক অ্যাসিড 3 কার্বন ছিল আর অ্যাসিটাইল কোএনজাইম 2 কার্বনের। তাহলে 3 কার্বন থেকে যেহেতু 2 কার্বনে ব্যাক মানে আমি যাচ্ছি, ডিমোশন বলা যায়, তাহলে আমার 1 কার্বন তো এক্সট্রা, সেটা কি হিসেবে আসবে? কার্বন ডাইঅক্সাইড হিসেবে আসবে। এবং তার সঙ্গে কি পাবো আমি? NADPH+H+ বা NADH2 এটা পাবো, এবং এইটা সাইটোপ্লাজমে ঘটে। তোমার কিছু কিছু মত আছে, মানে নতুন যে মত, যে মাইটোকন্ড্রিয়াতেও ঘটতে পারে, এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়ে যায়। সো নতুন মতটা হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে, বাট আগে যেটা মনে করা হইতো যে এই পার্টটাও সাইটোপ্লাজমে ঘটে। সো দুইটাই আসলে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। সো মোটামুটি নতুন মতামত অনুযায়ী এটাও মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ওকে, তারপরে আমরা চলে যাব ক্রেবস চক্রে, যেটা অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়াতে ঘটে। অ্যাসিটাইল কোএনজাইম 2 কার্বনের যে যৌগটা মাইটোকন্ড্রিয়াতে গিয়ে পুরোপুরি ভেঙে 2টা কার্বনের 2টাই কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা এখন 1 অণু অ্যাসিটাইল কোএনজাইম থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, কারণ অ্যাসিটাইল কোএনজাইমের কার্বন ছিল 2টাই কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। আর পাশাপাশি 3 অণু NADPH+H+ বা NADH2, 1 অণু FADH2 আর 1 অণু জিটিপি পাচ্ছি। এখানে জিনিসগুলো একটু কঠিন মনে হলে শক্তি চার্টে গেলে এই জিনিসটা আরও আমরা খুবই
সাজানো অবস্থায় দেখতে পারবো হোপফুলি। সো সব বিক্রিয়া অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়াতে ঘটতেছে, অবভিয়াস সেটাই হওয়ার কথা। ইলেকট্রন প্রবাহতন্ত্র হচ্ছে পুরা ধাপের প্রত্যেকটায় যা যা আমি NADH2 জিটিপি এটিপি যা কিছু পাইছি সবগুলা কনভার্ট হয়ে যাবে এটিপিতে, ঠিক আছে। তারপরে হচ্ছে পানি, উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন তৈরি হচ্ছে। এই উচ্চ শক্তির ইলেকট্রনগুলাই আবার ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে যখন যায় তখন সেগুলো আবার শক্তি প্রদান করে সেগুলো এটিপি তৈরিতে ভূমিকা রাখে। উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন প্রবাহতন্ত্রের ভিতর দিয়ে যাওয়ার সময় শক্তিগুলো যে দিয়ে সেটা এটিপি তৈরিতে ভূমিকা রাখে, এটাও মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। সো বেসিক্যালি ধাপগুলো যখন আমরা পড়ছি তার সঙ্গে যদি এবার আমরা শক্তি চার্টটা একটু সিঙ্ক করি, তুমি দেখবা এই জিনিসটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা। প্রথম দেখো গ্লাইকোলাইসিস যে পর্যায়টা, এখানে আমি কি কইছি, ব্যয়িত বস্তু মানে কি ভাঙছে বা কি আমি এখান থেকে লুজ করছি। গ্লুকোজ ভাঙছে, 2 অণু এটিপি ব্যয় হয়েছে। আর কি পাইছি, 1 অণু গ্লুকোজ ভাঙাতে আমি 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইছি, সাথে আমি পাইছি 2 অণু NADH2 বা NADPH+H+, আর 4 অণু ATP। সো এই জায়গাটা থেকে আমরা যদি এবার একটু হিসাব করি, এই যে আমরা বলছি 2 অণু NADPH+H+, এইটা 1 অণু থেকে পাই 3টা, তাহলে 2 অণু থেকে পাই 6টা, আর 4 অণুর মধ্যে 2 অণু এটিপি খরচ হয়েছে আর 2 অণু এটিপি আমার বাকি আছে। এইভাবে তুমি যদি এখানে আসো, 2 অণু পাইরুভিক অ্যাসিড এবার ভেঙে গেছে, 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম পাইছি এবং আর 2টা কার্বন ডাইঅক্সাইড, কারণ ওই যে একটা কার্বন এক্সট্রা, তাহলে এখানে 2 কার্বনের অ্যাসিটাইল কোএনজাইম, 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড, 1 কার্বনের যে গ্যাপটা সেটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে গেছে। তাহলে 2টা অ্যাসিটাইল কোএনজাইম থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড পাইছি, 2 অণু NADH2 বা NADPH+H+ পাইছি। এখন এখানেও সেমভাবে 2 × 3 মানে 6টা এটিপি পাইছি, 2 অণু কার্বন ডাইঅক্সাইড পাইছি। তারপরে টেফ চক্রে চলে আসি, সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। তাহলে আগে আমার কাছে ছিল 2 কার্বনের 2টা অ্যাসিটাইল কোএনজাইম, 2টা কার্বনই ভেঙে গেছে, তাহলে 2টাই কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়েছে। তাহলে একটা অ্যাসিটাইল কোএনজাইম থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড, 2টা অ্যাসিটাইল কোএনজাইম থেকে 4টা কার্বন ডাইঅক্সাইড, এই হচ্ছে আমার 4টা কার্বন ডাইঅক্সাইড। 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম থেকে আমি 4টা কার্বন ডাইঅক্সাইড পাইলাম, 6টা NADH2 পাইলাম, তার মানে 6 × 3 18টা এটিপি পাইছি। 2 অণু FADH2 মানে হচ্ছে 2 × 2 = 4 অণু এটিপি। 2 অণু GTP মানে 2 × 1 বা 2 অণু এটিপি পাইছি। এই হচ্ছে আমার মোটমাট 38 অণু এটিপি এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইডের হিসেব নিকেশ। আর এটা তো অবশ্যই লাগবে, এই যে কনভার্সনগুলো আমি করলাম, এই কনভার্সনগুলো দেখো 1 অণু থেকে 3, 1 থেকে 2, 1 থেকে 1, এই পার্টটা আমার জন্য বেশ ইম্পর্টেন্ট এই শক্তির চার্টটা বুঝতে। এবং শক্তির চার্টটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, সো এইটাকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। চলো এবার আমরা একটা সিকিউ দেখে ফেলাই। কি বলছে, গ নাম্বার প্রশ্নে 2 নং বিক্রিয়া নিয়ে বলছে। তাইলে আমরা আগে একটু বিক্রিয়াগুলো দেখি। এখানে অক্সিজেনটা লাগতেছে, তাহলে এটা হচ্ছে শ্বসন, আর এখানে অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে বলছে 2 নং বিক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে গেছে, ভেঙে কত অণু এটিপি তৈরি করবে। মিন্স আমার কাছে জানতে চাইছে গ্লুকোজ থেকে এটিপি তৈরির হিসাব জানতে চাওয়া, মানে আমার কাছে এই চার্টটা জানতে চাইছে। সো হিসেব জানতে চাইলে এটিপির এই চার্ট ধরে আমরা পুরো হিসাবটা দেখায় দিব। আচ্ছা, তারপরে কি বলছে, উদ্দীপকে 1 এবং 2 নং প্রক্রিয়ার তুলনামূলক পার্থক্য, মানে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের তুলনামূলক পার্থক্য, যেটা অলরেডি আমরা অনেকবার বলছি। কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ব্যবহৃত হয়, তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, ব্যবহৃত হয়, তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, ব্যবহৃত হয়। এটার মূল কাজ হচ্ছে সূর্যালোক থেকে শক্তি সঞ্চয় করা, আর এটার মূল কাজ হচ্ছে খাবারের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করা। তো এই যে আমরা সালোক সংশ্লেষণ এবং শ্বসনের যে বেসিক পার্থক্যটা, সেটাই মূলত এই জায়গাটায় তুলে ধরব। এই দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এখানে স্থিতি শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণের শক্তিটা জমা হয় আর এখানে শক্তিটা নির্গত হয়।
সালোক সংশ্লেষণে কেবল ক্লোরোপ্লাস্ট থাকলেই ঘটবে, আর সব পৃথিবীর সজীব কোষেই শ্বসন ঘটবে। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণ সূর্যালোকের উপস্থিতিতে দিনে চলে, রাতের বেলাও চলতে পারে। শ্বসন সাধারণত দিন রাত 24 ঘন্টায় চলে, আলোর সাথে এটার কোনো সম্পর্ক নাই। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণে শর্করা অক্সিজেন লাগে, যেটা উৎপাদের বিক্রিয়কের কথা, সেটা এখান থেকে মূলত বলে দেওয়া আছে। সো এই হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের বেসিক পার্থক্য। আশা করি এটা খুবই ইজিলি ব্যাখ্যা করা পসিবল। অল গুড, তাহলে মোটামুটি আমরা এইখান পর্যন্ত কথাবার্তা বলে ফেলছি। এবার আমরা একটু অবাধ শ্বসনে চলে আসি। অবাধ শ্বসনটা হচ্ছে মূলত অক্সিজেন যদি না থাকে, অক্সিজেনের সাহায্য ছাড়াই আমরা এটা চালায় নিতে পারবো। আচ্ছা, তাহলে এইটার সাথে আমরা একটু আগে যেটা বলছি, অবাধ শ্বসনের ধাপ 2টা। সবাধ শ্বসনের ধাপ কয়টা ছিল? 4টা। অবাধ শ্বসন আর সবাধ শ্বসনের প্রথম ধাপ সেম, তাহলে আগেরটাই যেই গ্লাইকোলাইসিস পড়ছি সেম গ্লাইকোলাইসিসই এখানে পড়তেছি। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলি, সেকেন্ড যে ধাপটা পাইরুভিক অ্যাসিডের বিজারণের, এইখানে কিন্তু মূলত এটিপি তৈরির যে প্রসেসটা শুধুমাত্র প্রথম ধাপেই হয়। প্রথম ধাপে আমরা কয়টা এটিপি পাইছি? 2টা এটিপি পাইছি। 4টা তৈরি হয়েছে, 2টা খরচ হয়েছে, 2টা বাকি ছিল। তার মানে অবাধ শ্বসনে বেসিক্যালি নিট এই 2টাই এটিপি তৈরি হয়। আর এই ধাপে এসে কিন্তু এটিপি তৈরির মূলত যে ঘটনাটা সেটা আর এখানে ঘটে। এখানে মূলত ঘটে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরির প্রক্রিয়া, অথবা তোমার হচ্ছে অ্যালকোহল তৈরির প্রক্রিয়া। এটা হচ্ছে মূলত এই পার্টের কাজ। তাহলে এখান থেকে অক্সিজেনের অভাবে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশন চলে না, এবং মূলত এক অণু গ্লুকোজ অ্যাকচুয়ালি শুধু গ্লাইকোলাইসিসের মাধ্যমেই ভাঙে এবং 2 অণু এটিপি তৈরি করে। আর এটাতে মূলত ওই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছে, সেই পাইরুভিক অ্যাসিডটা বিজারিত হয়ে হয় কার্বন ডাইঅক্সাইড ইথাইল অ্যালকোহল তৈরি করবে, নয়তো শুধু ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। তাইলে এই জায়গার ঘটনা 2টা, হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যালকোহল, আর নাইলে শুধু ল্যাকটিক অ্যাসিড। এটা হচ্ছে এই ধাপের আউটকাম। তাহলে আমরা বুঝলাম অবাধ শ্বসনের ধাপ হচ্ছে এই 2টা। প্রথম ধাপটা সবাধ শ্বসনের ধাপের মতো সেম। প্রশ্নটা কেমন আসে দেখি। বিদ্যালয়ে পিটি চলাকালীন কিছু শিক্ষার্থী ক্লান্ত অনুভব করতেছে, বিজ্ঞান শিক্ষক তাদেরকে 1 গ্লাস করে শরবত খাইতে বলছে। তারা শক্তি ফিরে পাইছে। শিক্ষকের নিকট এই শক্তি ফিরে পাওয়ার কারণ জানতে চাইছে যে কিভাবে শক্তি পাইলাম। তারপরে টিচার বলছে যে এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে জটিল খাবার ভেঙে জারিত হয়, শক্তি উৎপাদন হয়। মিন্স এটা শ্বসন প্রক্রিয়া। ওকে, এবার গতে কি বলছে দেখি। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি বাহ্যিকভাবে প্রভাবিত হয় এমন 3টি প্রভাবকের নাম বলছে। তার মানে শ্বসন প্রক্রিয়ার যে প্রভাবক, সেইখান থেকে প্রশ্ন আসতেছে। খুবই রেয়ার যদিও প্রশ্ন আসে তোমার সিকিউতে প্রভাবক থেকে, মূলত এমসিকিউতে বেশি আসে। ইস্টে কিভাবে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া, আমরা মূলত এটা নিয়ে আলোচনা করতেছি এখানে। ইস্ট মানে হচ্ছে তার অবাধ শ্বসন ঘটবে। তাহলে শ্বসন প্রক্রিয়া ইস্টে কিভাবে সম্পন্ন হয়, আমাদের কাছে অবাধ শ্বসন সম্পর্কে জানতে চাইছে। তাহলে আমরা এই অবাধ শ্বসনের যে 2টা ধাপ দেখছি, এই 2টা ধাপ মূলত এখানে লিখে দিচ্ছি। বুঝা গেছে? আমরা মূলত এখান থেকে অবাধ শ্বসনের যে ধাপগুলো আছে, সেই অবাধ শ্বসনের ধাপগুলো মূলত এখান থেকে লিখে দিচ্ছি। ওকে, এবার আমাদের গয়ের প্রশ্ন যেটা, যে বাহ্যিকভাবে যে হয়, এই প্রভাবক সমূহগুলো আসলে কি কি হইতে পারে। আমরা একটু প্রভাবকে চলে আসি। আমাদের কাছে বাহ্যিক প্রভাবক সম্পর্কে জানতে চাইছে, রাইট? তাহলে আমরা প্রভাবকে যখন আসতেছি, বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক, 2টা ধরনের প্রভাবক আছে। বাইরের পরিবেশগত যেসব বিভিন্ন জিনিস, যেমন তাপমাত্রা, অক্সিজেন, পানি, সব পরিবেশ থেকে আসে, বা তার চারপাশের যেই প্রভাবগুলা, সেগুলোকে আমরা বলতেছি বাহ্যিক প্রভাবক। তাইলে এটা হইতে পারে আলো, হইতে পারে কার্বন ডাইঅক্সাইড। সো এই বাহ্যিক প্রভাবগুলোর যে কোনো 3টা সম্পর্কে আমরা যদি ব্যাখ্যা করে দিই, তাইলেই মোটামুটি আমাদের ওই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সো পাশাপাশি আমরা যদি একটু অভ্যন্তরীণ প্রভাবগুলোও দেখি, যে আমার যেই খাদ্যদ্রব্য জারিত হবে, মিনস গ্লুকোজ, সেটা যদি ঠিকঠাক না থাকে, তাইলে কিন্তু আমার এখান থেকে ঠিকমতো প্রসেসটা চলতেছে না। তাহলে অভ্যন্তরীণ কি পাচ্ছি আমি? খাদ্য উৎসেচক কোষের বয়স, আর হচ্ছে অজৈব লবণ, কোষের মধ্যস্থ পানি। বেসিক্যালি তার ভিতরের যা যা কিছু থাকার কথা, যেগুলো মূলত শ্বসন প্রক্রিয়া কিংবা শ্বসন প্রক্রিয়ার সঙ্গে রিলেটেড এনজাইম,
এগুলোর সঙ্গে রিলেটেড, সেটার সাথে মূলত অভ্যন্তরীণ প্রভাবকসমূহ জড়িত। সো অভ্যন্তরীণ প্রভাবক আর বাহ্যিক প্রভাবক বেশি আসে এমসিকিউতে, সিকিউতে মাঝে মাঝে চলে আসলে তখন আমরা একটু এগুলোর জন্য বেসিক কিছু প্রিপারেশন নিয়ে রাখতে পারি। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। ফাইনালি হচ্ছে শ্বসনের গুরুত্বটা কি, সবশেষ যেই জিনিসটা সেটা হচ্ছে শ্বসনের মাধ্যমেই আমরা খাবার থেকে শক্তিটাকে মূলত বডিতে কনজিউম করতে পারি। সো শ্বসন থেকে উৎপন্ন শক্তি দিয়ে দেহের সব কার্যক্রম ক্রিয়া বিক্রিয়া চলে, এবং এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে উপজাত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা আবার সালোক সংশ্লেষণে গিয়ে ভূমিকা রাখে। তারপরে আবার এই প্রক্রিয়াটা উদ্ভিদের ক্ষেত্রে খনিজ লবণ পরিশোষণেও সাহায্য করে থাকে পরোক্ষভাবে। আচ্ছা, আমাদের দেহে দৈহিক বৃদ্ধি, যেহেতু আমাদের দেহে শক্তি না হলে দেহের অন্যান্য প্রক্রিয়া চলতে পারবে না, সো এই প্রক্রিয়াগুলো চলে। আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তারা একমাত্র অবাধ শ্বসন দিয়ে তাদের জীবন চালায় নেয়। আর এই অবাধ শ্বসনের মাধ্যমে আমরা শিল্প কারখানার বিভিন্ন রকম প্রয়োজনীয় উপাদান যেমন ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড বা রুটি বেকারি আইটেম তৈরির প্রসেসটা এই অবাধ শ্বসনের মাধ্যমে মূলত সম্পন্ন হয়ে থাকে। সো এখানে যে জৈব ক্ষারের বা জৈব অ্যাসিডের কথা বলা হয়েছে, ল্যাকটিক অ্যাসিডের কথাটা আমরা অ্যাকচুয়ালি জৈব অ্যাসিড হিসেবে ধরতে পারি। সো এই যে বললাম দই তৈরি, রুটি তৈরি, তারপর হচ্ছে অ্যালকোহল তৈরি, এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু অবাধ শ্বসন বা শ্বসনের একটা বিশেষ গুরুত্ব আছে। তাহলে শ্বসনের জৈবিক গুরুত্ব আছে, পরিবেশগত গুরুত্ব আছে। জৈবিক গুরুত্ব আছে, পরিবেশগত গুরুত্ব আছে, শৈল্পিক বা শিল্প গুরুত্ব, শিল্প অর্থনৈতিক, এই গুরুত্বটাও কিন্তু অনেক বেশি। সো মোটামুটি শ্বসনের গুরুত্ব আসলে আমরা সালোক সংশ্লেষণের সাথে এটা একটা তুলনা যদি আসে তখন এই জিনিসগুলো একটু লিখে দিতে পারবো। এই হচ্ছে আমাদের মোটামুটি টোটাল চ্যাপ্টারের যেই ধারণা, যেটার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারতেছি যে এই চ্যাপ্টারের কোন প্রসেসগুলো আসলে কিভাবে আমাদের কোথায় কাজে লাগবে। আশা করি আমরা যেই টপিকগুলো তোমাদেরকে দেখাইছি বা প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করাইছি, তোমাদের পুরো চ্যাপ্টারের যে ওভারভিউটা সেটা কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারছো, এবং তোমাদের জন্য আশা করি এসএসসি পরীক্ষাতে এই টোটাল গাইডলাইনটা অনেক বেশি হেল্পফুল হবে। আবারও মনে করায় দেই, এই চ্যাপ্টার থেকে কিন্তু গত 6 বছরে অলমোস্ট 48টারও বেশি প্রশ্ন আসছে। সো এইটাকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না, এবং যে সহজ টেকনিকগুলো শিখাইছি সেগুলো যদি একটু ধরতে পারো, আশা করি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো প্রবলেম আর ভয় থাকবে না। এরকম আরও ভিডিও সামনের দিকে ইনশাল্লাহ তোমাদের গাইডলাইনের জন্য থাকবে, এবং তুমি যদি এরকম আরও আমাদের সাজেশন সব কিছু পাইতে চাও, এই ভিডিও দেওয়া কমেন্টে চলে যেতে পারো। কমেন্টের লিঙ্কে চলে গেলেই তুমি আমাদের আরও যে তোমার সাজেশন এবং গাইডলাইন সেগুলো পেয়ে যাবা, সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।